Good evening, everybody. We have been planning for this program for quite some time. Today we have been able to do it. We have some stalwarts of cinema in Bengal talking about the film of Mrinal Sen. We have Mr. Shomik Bandyopadhyay and Anjan Dotto. I really don't need to introduce them to you. And it will be compared by our own Arindam Shil, who is also a member of our library subcommittee. So I would also request you to please switch off your cell phones, please. And I'll now request Arindam to take one of these chairs, and Mr. Anjan Dotto, can somebody take his cup and place it here, please? What's okay. Mr. Anjan Dotto has agreed to show some clips of Mrinal Sen movies, and Arindam Shil will, of course, compare the whole show. Over to you, Arindam. Thank you. ধন্যবাদ পার্থদা। মৃণাল সেন নিয়ে আড্ডা মারবো, মৃণাল সেনের ছবি নিয়ে কথা বলবো, বাংলাতেই হোক, তাই না? হ্যাঁ, সুন্দর। আর যে দুজন মানুষ এখানে রয়েছে তাদের সিরিয়াসলি আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শ্রমিকদা, আমরা খুব একদম আড্ডার ছলে একটু মৃণালদার স্মৃতিচারণ করব, তো খুব একটা গম্ভীর আলোচনা করার জন্য আজকে আসিনি। শ্রমিকদা মানুষটা সারা জীবন ধরে তার লেখা, তার প্রামাণ্য রিসার্চ, চলচ্চিত্র, নাটক, শিল্প সমস্ত কিছু নিয়ে অমূল্য, অ্যাবসলিউটলি। মানে আমরা লিভিং লেজেন্ড বলে একটা শব্দ আছে যেটা প্রায়শই খুব ভুল জায়গায় প্রয়োগ করি। শ্রমিকদা সম্পর্কে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। এই রকম ক্রিটিক, এইরকম রিসার্চ ওয়ার্কার ইজ আ মডেল, এবং এই মানুষগুলো আজকাল খুব দুর্লভ হয়ে গেছে। অঞ্জন দত্ত আমার মেন্টর, আমার গুরু বলা যেতে পারে টু অ্যান এক্সটেন্ট। এই ক্লাবে, এই বেঙ্গল ক্লাবের একটা ইতিহাস আছে। অঞ্জন দত্তকে নিয়ে কথা বলে লাভ নেই। অঞ্জন দত্তকে নিয়ে কথা বলতে শুরু করলে তো বোধহয় সন্ধে পার হয়ে যাবে। অঞ্জনদাকে বলি যে অঞ্জনদা না থাকলেও আমাদের বহু সন্ধে কেটে যায় শুধু অঞ্জনদাকে নিয়ে গপ্প করে। অঞ্জনদার সব থেকে বেশি যেটা ইনক্রেডিবল অ্যাবাউট হিম ইজ হিজ energy and focus and love and passion for cinema. In fact, he is the person যার জন্য এই কলকাতায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আমি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করা শুরু করেছিলাম অভিনয় করতে করতে। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম এক্সিকিউটিভ প্রডিউসারের কনসেপ্টটাই ছিল না কলকাতায়। অঞ্জনদাই প্রথম একদিন নন্দনের চত্বরে আমরা আড্ডা মারতে মারতে, সিগারেট খেতে খেতে অঞ্জনদা বলল যে ইটস নট জাস্ট এনাফ টু ক্রিটিসাইজ দ্য কাইন্ড অফ সিনেমা দ্যাটস রাইট নাও হ্যাপনিং ইন বেঙ্গল। উই শুড ক্রিয়েট আওয়ার ফিল্মস। আমাদের দেখানো দরকার যে আমরা যেটা ক্রিটিসাইজ করছি সেটা আমরা কি করতে চাই। নাও দ্যাটস দ্য স্পিরিট। আমরা 6 জন ডিরেক্টর 6টা গল্প নিয়ে 6 মাস ধরে ব্রেনস্টর্মিং করে একটা ছবি বানিয়েছিলাম, এক মুঠো ছবি, which was one of its kind সেই সময়। তারপরে বং কানেকশন। সামনে যিনি বসে আছেন মিস্টার গাঙ্গুলি একদিন আমাকে ফোন করলেন, কাকু ফোন করে বললেন যে অরিন্দম, আমার ছেলে ভীষণভাবে ধরেছে, সিনেমা করতে চায়, তো সিনেমায় তো ওকে আমি যেতে তখনই দেব যদি তুমি ওর সাথে থাকো। তাহলে হ্যাঁ থাকবো। তারপর জয়বাবু এলেন। জয়বাবু এসে বললেন অরিন্দম দা, আমার একটা কনসেপ্ট আছে, একটা বাঙালি ছেলে এখান থেকে আমেরিকা যাচ্ছে আর আরেকজন আমেরিকা থেকে কলকাতায় আসছে, এই হচ্ছে গল্প। বাহ, কী করবো, এটা দিয়ে সিনেমা বানাতে হবে, কাকে করা যায়। তো
তখন আমি বললাম যে অঞ্জন দত্ত, হি ইজ দ্য অনলি পার্সন হু ক্যান ডু রিয়েল জাস্টিস টু দিস কাইন্ড অফ সিনেমা। এই বেঙ্গল ক্লাবের ওই পেছনের ঘরে বসে আমরা ফার্স্ট মিটিং, অঞ্জনদা মনে আছে? পরের দিন বসে ছবির গল্প তৈরি হয়ে গেল, অ্যান্ড ইন নো টাইম বং কানেকশন তৈরি হয়ে গেল। বং কানেকশন রিলিজ হলো এবং ইট ওয়াজ হিস্ট্রি। বাংলা ছবির একদম ধারা বদলে গেল। সেই থেকে আমরা বাংলা সিনেমা নিয়ে নানান রিসার্চ করে চলেছি, বা এই সো কল্ড আরবান বাংলা সিনেমা নিয়ে কথা বলে চলেছি। ঠিক এইভাবেই বহু আগে শ্রমিকদা আপনাদের সময়, সত্যজিৎ রায় তখন ছবি করেছেন 1955, মৃণালদার প্রথম ছবি 1959, 1959, একটু জুনিয়র কিন্তু প্রায় সমবয়সী বলা যেতে পারে। এবং এক নতুন দিগন্ত খুলে গেল চলচ্চিত্র নির্মাণের, যে ধরনের সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে কখনো ঘটেনি। এবং যে সিনেমাগুলো সেই মুহূর্ত থেকে বাংলা চলচ্চিত্রকে অবস্থিত করল ওয়ার্ল্ড সিনেমার ম্যাপে, বিশ্ব চলচ্চিত্রের ম্যাপে। কান, বার্লিন, ভেনিস, সর্বত্র মৃণাল সেনের গতিবিধি, সত্যজিৎ রায়ের গতিবিধি। এই যে মৃণাল সেনকে তুমি খুব কাছ থেকে দেখেছো, আমরা মৃণাল সেনকে নিয়ে খুব কথা বলবো না, মানে ওনার ছবি নিয়ে খুব কথা বলবো না। মৃণালদার ছবি আমরা সবাই দেখেছি, সেই ছবির চুলচেরা বিশ্লেষণ, 100 বছর ওনার জন্মদিন, ওনাকে মনে করতে গিয়ে এগুলো করবো না। কিন্তু মানুষ মৃণাল সেন, এবং কি করে উনি মৃণাল সেন, দ্য ওয়ে ফরওয়ার্ড, দ্য ওয়ে হি বিকেম দ্য ডিরেক্টর দ্যাট হি ওয়াজ, সেটা নিয়ে যদি কিছু বলো। আমি একটা কথা অনেক সময় বলেই থাকি যে 1955 সালে আমি স্কুল পেরিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হচ্ছি, আর 1955 সালে পথের পাঁচালী মুক্তি পাচ্ছে। আর ঘটনাচক্রে, একেবারেই ঘটনাচক্র, আমার বৌদি করুণা বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী এবং অপরাজিতর সর্বজয়া, আমার ভাইঝি আমার চেয়ে 7 বছরের ছোট রুনকি, সে পথের পাঁচালীর ছোট দুর্গা। পথের পাঁচালী যাকে দিয়ে কার্যত শুরু হয়, বেড়াল নিয়ে খেলছে যে ছোট দুর্গা। তাই একদিক থেকে পথের পাঁচালীর তৈরি যখন হচ্ছে, পথের পাঁচালী হয়ে ওঠেনি, তখন থেকে কিন্তু আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তবে এটাও খুব মজার, আজকে আমরা আড্ডার মেজাজেই কথা বলছি, সেই কারণেই লেখাপত্তরে এটা বলতে যাব না কখনো, যে বৌদি আমাদের কোনো দিন ওর শুটিং দেখতে যেতে দেননি। কড়া নিষেধ ছিল, কারণ বৌদি বলতেন যে আমাকে যখন ওই সর্বজয়ার ভেতরে ঢুকতে হয়, আমি কিন্তু গ্রামে থাকিনি কখনো, কলকাতায় স্কুলে কলেজে পড়াশোনা করেছি, এইভাবেই মধ্যবিত্ত জীবনযাত্রায় প্রবেশ করেছি। ওই সর্বজয়াকে আমি চিনি না, কাছ থেকে দেখিনি কখনো। তাই ওর ভেতরে যদি আমাকে প্রবেশ করতে হয়, সেই চেষ্টাটা আমি প্রাণপণে করি। তখন তোরা যদি আশেপাশে থাকিস, সেটা হবে না, অন্য টান, অন্য সূত্র এসে পড়বে। তাই আমরা কখনো বৌদির কোনো শুটিং দেখিনি। কিন্তু 55 সালে একেবারে প্রথম দুপুরবেলা 3টের সময়, যেদিন বসুশ্রী সিনেমাতে পথের পাঁচালী দেখানো হচ্ছে, সেই প্রদর্শনীতেই দেখেছি পথের পাঁচালী, এবং বেশ কয়েকবার দেখেছি। প্রথম সপ্তাহে তেমন চলেনি, সংবাদপত্রে সমালোচনা বেরোতে একটু দেরিই হয়েছিল, চট করে বেরোতো না তখন।
দু সপ্তাহের মাথায় লোকমুখে ছড়াতে ছড়াতে পথের পাঁচালী ভিড় টানতে থাকে, আর তার সপ্তাহখানেকের মধ্যে ছবি দেখানোর মেয়াদ শেষ হয়ে যায়, ছবি উঠে যায়। কিন্তু হৈ হৈ করে ফিরে আসে, লোকের ভালো লেগেছিল, সেটা ছড়াচ্ছিল লোকমুখে, কোনো মিডিয়া দাক্ষিণ্যে নয়, মানুষের মুখের কথায়, মানুষের ভালো লাগার কথায়। আর তার সঙ্গে একটা খুব বড় জিনিস যুক্ত হয়েছিল, যেটা পরবর্তীকালে কখনো বাংলা চলচ্চিত্রে আর যুক্ত হয়নি, যে আমাদের কলকাতার প্রাচীন একটা ইমারত, তারও একটা বিশাল ইতিহাস, সেনেট হল ধূলিসাৎ হয়ে গেছে। আমরা হেরিটেজ মানি না, আদিক্ষেতা করি মাঝে মাঝে, রাখিনি সেনেট হল। সেই সেনেট হলে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণবিন্দু যে সেনেট হল, সেইখানে কিন্তু কলকাতার কবি, লেখক, শিল্পীরা একত্র হয়ে একটা ছবিকে স্বাগত জানিয়েছিল, তার পরিচালককে সংবর্ধনা জানিয়েছিল। কখনো ঘটেনি, তার আগেও ঘটেনি, পরেও ঘটেনি। আমরা জানি, আমরা প্রত্যক্ষদর্শী, যে সেনেট হলের 4টে সিঁড়ি দিয়ে উঠে যে প্রথম একটা ছোট উঠোন যদি বলি, সেই উঠোন অলঙ্কৃত করেছিলেন মাটিতে বসে পূর্ণেন্দু পত্রী, পুরোটা আলপনা দিয়েছিলেন সেই অনুষ্ঠানের আগে। তাই গিয়ে বক্তৃতা করা নয়, প্রাণ দিয়ে, দরদ দিয়ে, কালি দিয়ে, কলম দিয়ে, কথা দিয়ে তার একটা ছবিকে স্বাগত জানিয়েছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন। সেই ইতিহাসের সাক্ষী আমরা। আর ওই বয়সে, 15 বছর বয়সে, ওর ধাক্কাটা, অভিঘাতটাও প্রবল হয়, আজীবন স্থায়ী হয় তার অভিঘাত। ফলে একটা দুর্ঘটনাও ঘটে গেছিল সঙ্গে সঙ্গে, যে আমরা পথের পাঁচালীতে এমন জড়িয়ে পড়ি, বারবার দেখতে থাকি, এটা প্রায় আমাদের একটা দায় হয়ে পড়ে, যে ছবির এই নতুন ভাষা, ছবির এই নতুন সৃষ্টি, এটাকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়ে এটাকে জীবন্ত করে বাংলা পরম্পরার ঐতিহ্যের অন্তর্গত করে নেওয়া, অন্তর্ভূত করে নেওয়ার দায় যেন আমাদের প্রজন্মের ওপর এসে পড়েছিল। তখন আমরা বাংলা ছবিকে, তখনকার বাংলা ছবিকে অবহেলা করতে শুরু করি, অবজ্ঞা করতে শুরু করি। তার আগেও কিন্তু ছোটবেলায় আমরা দেখেছি একটা অন্য ধারা উঠছে, হেমেন গুপ্ত ভুলিনায় করছেন, সত্যেন বসু পরিবর্তন করছেন, দেখছি এসব ছবি। কিন্তু কোথাও পথের পাঁচালী সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে গেল। আমরাও কোথাও এমনভাবে এটার মধ্যে আবিষ্ট হয়ে গেলাম যে আমাদের দৃষ্টি সরে গেল বাংলা চলচ্চিত্র থেকে, আর কারোর দিকে আমরা তাকাই না। বিদেশি ছবি দেখতে শুরু করেছি, পাগলের মতো দেখছি। 52 সালে, তার আগেই প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছে কলকাতায়। তারপরে একের পর এক কয়েক বছর অন্তর অন্তর আসতে থাকে বিদেশি ছবি। ফিল্ম সোসাইটি আন্দোলন তৈরি হয়ে গেছে, ছবি দেখছি আমরা, অন্য ছবি। বাংলা ছবি মুছে যায়, আমরা অবহেলা করি, অবজ্ঞা করি। এখন তার জন্য অপরাধ বোধ হয়, গ্লানি বোধ হয়, সেটা স্বীকার করি। তার ফলে মৃণালবাবুকেও চিনতে, ধরতে আমাদের একটু দেরি হয়েছিল। এমনকি পরে যখন মৃণালবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা হয়, একটা ছবিকে ধরেই ঘনিষ্ঠতা হয়, তার কথা আসছে একটু পরে, 5 মিনিটের মধ্যে। কিন্তু তার আগে আমরা মৃণালবাবুর ছবি দেখছি না। যদিও মৃণালবাবুর প্রথম ছবি রাতভর করেছেন, শুনেছি তার কথা, দেখিনি, বোধহয় নেইও, তার প্রতি কোনো অস্তিত্বও নেই। সেই ছবিতে কিন্তু ছবি বিশ্বাস অভিনয় করছেন, উত্তম কুমার অভিনয় করছেন, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় করছেন, শোভা সেন অভিনয় করছেন। তার ছবি তুলছেন, চিত্রগ্রহণ করছেন রামানন্দ সেনগুপ্ত। আমরা দেখিনি সে ছবি। আর
মৃণালবাবুর সঙ্গে যখন বন্ধুত্ব হলো আকাশ কুসুমের পর 65 সালে, তখন রাতভরের কথা উঠতেই মৃণালবাবু বলতে না 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 দেখতে হবে না, দেখতে দেননি আমাদের কোনো দিন। তখনও হয়তো ছিল কোথাও, চেষ্টা করলে দেখা যেত, চাননি। পরে লেখাতে বলাতে বারবার ওটাকে অস্বীকার করেছেন। এবং প্রথম যে ছবিকে নিজের ছবি বলে শ্লাঘাবোধ করেছেন, নিজের ছবি বলে মেনেছেন, সেটা কিন্তু 22 শ্রাবণ। বলেছেন বারবার, এই প্রথম একটা ছবি যেটা নিয়ে আমি গর্ববোধ করতে পারি, আমাকে সাক্ষাৎকারে বলেছেন, তার আগের কোনো ছবি নিয়ে নয়। তাও কিন্তু আমরা লক্ষ্য করিনি। আকাশ কুসুম যখন এলো, দুটো অসামান্য ছবি তার আগে তৈরি করেছেন, 3টে ছবি বলবো। 22 শ্রাবণ, তার ঠিক পরপর পুনশ্চ 22 শ্রাবণ 59, পুনশ্চ 1960-61, এবং তারপরে প্রতিনিধি। 3টে ছবি, অসামান্য গুরুত্বপূর্ণ ছবি, আমরা লক্ষ্য করিনি। হ্যাঁ হ্যাঁ, নীল আকাশের নিচে আমরা দেখেছি, সেটা আমাদের বামপন্থী রাজনীতিতে আমরা তখন, মৃণালবাবুও লিপ্ত, আমরাও লিপ্ত, তাই সেই টানে দেখেছিলাম, ছবির টানে অতটা নয়। ওটা চীন ভারত মৈত্রীর একটা চিহ্ন, স্বীকৃতি। নেহেরু আক্ষরিক অর্থে মৃণালবাবুর পিঠে হাত দিয়ে পিঠ চাপড়ে বলেছিলেন, খুব ভালো কাজ করেছ ভারত চীন মৈত্রীর জন্যে। সেসব ইতিহাস, তাই না? তাই সেই জন্যে নীল আকাশের নিচে কথাটা বললাম না। দেখেছি তখন কালীবাবুর খুব ভালো অভিনয় ছিল, তার বেশি কিছু নয়, ছবি হিসেবে অত কিছু নয়। আকাশ কুসুমে আমার সঙ্গে যেখানে যোগাযোগটা শুরু হলো, আর আমার মৃণাল সেনকে জানা শুরু হলো, আজীবন ধরে জানা। আকাশ কুসুমের কাহিনী লিখেছিলেন আশিস বর্মন। তখন লিঙ্ক বলে একটা পাক্ষিক সংবাদ পত্রিকা বেরোতো। এখন এরকম অনেক পত্রিকা আছে, ইন্ডিয়া টুডে, আউটলুক, ফ্রন্টলাইন ইত্যাদি। প্রথম কিন্তু এই ধরনের কাগজ, যাতে সংবাদ ভাষ্য, চিত্রকলা, চলচ্চিত্র সব কিছুর সর্বভারতীয় একটা সমীক্ষা থাকবে, লিঙ্ক। সে লিঙ্কের কলকাতার সংবাদ প্রতিনিধি ছিলেন আশিস বর্মন। তাঁরই কাহিনী থেকে আকাশ কুসুম। আশিসবাবু আমায় ফোন করে বললেন, আমি ততদিনে একটু আধটু লিখতে শুরু করেছি চলচ্চিত্র নিয়ে। আশিসবাবু বললেন যে আমার পক্ষে তো এটা সমালোচনা করা সঙ্গত হবে না। এখন এই নীতিবোধটা কিন্তু তখন ছিল সংবাদপত্র, মিডিয়া ইত্যাদিতে। আশিসবাবু বেনামিতে বা নিজের কোনো লোককে দিয়ে লিখে নিতেই পারতেন, এখন তাই হয়, তখন হতো না। কিন্তু সম্পূর্ণ অপরিচিত, সামান্যই চিনতাম আশিসবাবুকে, কিন্তু আমার লেখাপত্র পড়ে ওর ভরসা হয়েছিল। উনি আমায় ফোন করে বলেন যে আপনি যদি এটার সমালোচনা লেখেন। আমার জীবনে সেই প্রথম চলচ্চিত্র সমালোচনা সেই অর্থে। আকাশ কুসুম লিখি। আকাশ কুসুম প্রচণ্ড গালাগাল খাচ্ছে তখন, চলছেও না ভালো। আমার লেখাটা বেরোয় প্রায় সপ্তাহ দুয়েক ছবি চলবার পরে। খুব তর্ক বিতর্ক হচ্ছে। চলচ্চিত্র যারা ভালোবাসেন, চলচ্চিত্র নিয়ে যারা খুব আলোড়িত, তাঁরাও খুব গালাগাল করছেন। এত কায়দা, এত কৌশল, এত খেলাধুলো এ পোষায় না, এ চলচ্চিত্র হচ্ছে না, চালাকি হচ্ছে। নিত্যপ্রিয় ঘোষ খুব কড়া সমালোচনা লিখছেন। তার মধ্যে আমি উচ্ছ্বসিত প্রশংসা করি। মৃণালবাবুর, আমার হাতে তখনও কাগজ এসে পৌঁছনি, মৃণালবাবু পড়ে আমাকে ফোন করেন, পরের দিন সকালে আমার বাড়িতে চলে আসেন। তখন থেকে আমাদের বন্ধুত্ব শুরু। অর্থাৎ একটা নতুন ভাষায় নতুন ছবি তৈরি করতে গিয়ে একটা মানুষ ধাক্কা খাচ্ছে, প্রচণ্ড ধাক্কা। আপনারা জানেন যে আকাশ কুসুম নিয়ে সত্যজিৎ বাবু, তিনি পত্রিকায় কড়া
সমালোচনা করে চিঠি লিখছেন খোঁটা দিয়ে, তর্ক চলছে কাগজে, একা লড়ছেন মৃণালবাবু, পাশে দাঁড়াচ্ছেন 2-4 জন বন্ধু। সেই সময়ের বন্ধু হিসেবে আমাদের বন্ধুত্বটা তৈরি হয়। কিন্তু আমি যেটা লক্ষ্য করি, আস্তে আস্তে সেইটা আরো স্পষ্ট হতে থাকে যে সত্যজিৎবাবু মৃণালবাবুর খুব সংক্ষেপে, বেশি আমাকে সতর্ক করে দিয়েছেন আমার বন্ধু যে বেশি পণ্ডিতিপনা করা চলবে না। পণ্ডিতিপনা মনে হলে অনুগ্রহ করে বলবেন যে পণ্ডিতিপনা হচ্ছে, থেমে যাও। আমি এতে শুনতে প্রস্তুত আছি, তাতে কোনো অপমান বোধ অমর্যাদা বোধ করব না। যা মনে আসে বলে ফেলবেন, সেইটা ভালো, সুস্থ, সবল, স্বাস্থ্যকর, আমি তাই বিশ্বাস করি। 10 মিনিটে একটু বলে নিই। সত্যজিৎবাবুর সম্পর্কে অনেক সময় বলা হয় না, উপেন্দ্র কিশোরের নাতি, সুকুমার রায়ের ছেলে, হবেই তো। ওসব হয় না ওভাবে। এবং সত্যজিৎবাবুর ক্ষেত্রে আরোই হয়নি। 2.5 বছর বয়সে বাবাকে হারিয়েছেন, মাকে কষ্ট করে মানুষ করতে হচ্ছে, টাকা রেখে যাননি সুকুমার রায়। তার মধ্যে ওই পরম্পরা, ওই ঐতিহ্য, উত্তরাধিকার রক্তের মধ্যে ওইভাবে বয়ে যায় না। ওটাকে জানতে হয়, আয়ত্ত করতে হয়, আত্মস্থ করতে হয়। এবং ছবি তৈরিতে সত্যজিৎবাবুর কোনো প্রাথমিক আগ্রহ ছিল না। এখন গত কয়েক বছরের মধ্যে শান্তিনিকেতন থেকে লেখা সত্যজিৎবাবুর মাকে লেখা চিঠি আর ওর দিনপঞ্জিকার পাতাগুলো পাওয়া গেছে, ছাপা হয়েছে, পড়ে দেখবেন উনি শান্তিনিকেতনেও কিছু পাননি। উনি পৌঁছতে না পৌঁছতে রবীন্দ্রনাথের মৃত্যু 41 সালে। শান্তিনিকেতনে একটু ছন্ন ছাড়া। শান্তিনিকেতনে নন্দলালের শিক্ষা, কলাভবনের শিক্ষা পদ্ধতি, ওই বাংলা শিল্প ওর পছন্দের নয়, ওর ভালো লাগে না। পালিয়ে পালিয়ে কলকাতায় চলে আসছেন বারবার, চিঠিতে দেখবেন। সিনেমা দেখতে আসছেন কলকাতায়, হলিউডের সিনেমা, টাইগার, নিউ এম্পায়ার, লাইট হাউস, মেট্রোতে বারবার চলে আসছেন। বন্ধুত্ব হয়েছে কলকাতায় কিছু মার্কিন সৈন্যের সঙ্গে। বালিগঞ্জ সার্কুলার রোডে এখনো যে সৈন্যাবাস আছে, সেখানকার কিছু মার্কিনী সৈন্যের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, যারা বিদেশি সঙ্গীতের ভক্ত, তার রেকর্ড নিয়ে আসেন। আর দ্বিতীয় মহাযুদ্ধে সৈন্যদের সুখী রাখার জন্যে, যাতে তারা ভালো করে লড়ে মার্কিনী স্বার্থে বা তাদের শাসক প্রভুদের স্বার্থে, তাদের খুশি রাখার জন্যে প্রচুর চলচ্চিত্র পাঠানো হতো, রেকর্ড পাঠানো হতো, সস্তায় পেপারব্যাক ভালো বই পাঠানো হতো, যাতে তারা ভালো করে লড়াই করে। সেই সুযোগে রেকর্ড আসতো, সেই রেকর্ড শুনতে যেতেন সত্যজিৎ রায়। সেই জন্যে কলকাতায় ছুটে আসা। শান্তিনিকেতনে কোনো টান তৈরি হয়নি। ছবি দেখছেন, ছবির প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, আর পশ্চিমী সঙ্গীতের প্রতি, এই দুটো টান। চিত্রনাট্য লিখেছেন, আমাকে একাধিক আলোচনায়, সাক্ষাৎকারেও বলেছেন সিনেমা তৈরি করার কথা উনি ভাবছেন না তখনও। 40-এর দশকের শুরুতে 41, 42, 43, 44, 45, 46 অবধি ভাবছেন না। কারণ হলিউড এমন একটা বিশাল ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রির মধ্যে একা একটা শিল্পী মানুষ, তার শিল্প প্রেম, তার দরদ, এই নিয়ে ছবি করতে পারে না। বিপুল মাইনেতে ওখানে অত লোক চাকরি করে, বিভিন্ন পদে, বিভিন্ন দায়িত্বে, অন্য একটা ব্যবস্থা, একটা শিল্প ব্যবস্থা, একটা ইন্ডাস্ট্রি, তার মধ্যে ঢুকে ছবি তৈরি করার কথা
স্পর্ধা সত্যজিৎবাবু নেই। বলেছিলাম যে আমি ভাবতে পারি না যে ওইখানে ওইসবের মধ্যে আমি কাজ করতে পারবো। কিন্তু ছবিকে জানতে চান, ছবিকে বুঝতে চান, সেই জন্যে চিত্রনাট্য লেখেন। কি ভেবে চিত্র নির্মাতারা ছবি তৈরি করেন, কিভাবে তৈরি করেন, ওকে জানতে হবে। তাহলে দেখতে সুবিধে হবে, আরও গভীরে দেখতে পাবেন, জানতে পাবেন, নিতে পারবেন। সেই আগ্রহে চিত্রনাট্য লিখেছেন, ছবি করবার জন্যে নয়। একাধিকবার আমাকে বলেছে। প্রথম বিলেতে গিয়ে যখন ডিজে কিমেরোকে পাঠাচ্ছেন বিজ্ঞাপনী চিত্রকর্মের কারিগরি আর একটু রপ্ত করে আসার জন্যে, দেখছেন ডিসেকার বাইসাইকেল থিভস, একদিনে দুবার দেখছেন। তাহলে স্টুডিওর বাইরে ছবি করা যায়, হাতে একটা ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়া যায়। কোনো অভিনেতার পরোয়া না করে, পাত্তা না করে রাস্তায় ইট তৈরি করে একটা লোক, লাম্বের্তো মাজ্জিওরানি, তাকে নিয়ে এসে বাইসাইকেল থিভসের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেওয়া যায়। তারপরে কোনোদিন লাম্বের্তো মাজ্জিওরানি ছবি করেননি, অভিনয় করেননি, হারিয়ে গেছেন। এই প্রথম ছবি করার কথা ভাবছেন, জাহাজে ফেরার পথে প্রথম পথের পাঁচালীর চিত্রনাট্য লিখছেন না, আঁকছেন। দেখেছি আমরা সেই চিত্রনাট্য, ওর আঁকা চিত্রনাট্য। ফলে সত্যজিৎকে শিখতে হয়েছে, জানতে হয়েছে, আত্মস্থ করতে হয়েছে একটা পরিপূর্ণ সাংস্কৃতিক ইতিহাস, তার মধ্যে নিজের স্থান করে নিতে হয়েছে তার চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে। যে নতুন কলকাতা শহর তৈরি হচ্ছে 1912 সালের রাজধানী স্থানান্তরণের পর, উত্তর কলকাতা লোয়ার সার্কুলার রোড, পার্ক স্ট্রিট পেরিয়ে কলকাতা প্রসার্যমান, বেলেঘাটা, মানিকতলা, এই পুরো দক্ষিণ কলকাতা পার্ক স্ট্রিটের ওপারে, লোয়ার সার্কুলার রোডের ওপারে তৈরি হচ্ছে প্রথম মহাযুদ্ধের পরে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, লক্ষ্য করবেন পরের বার। অপরাজিত ছবি যেখানে শুরু হয়, মনে থাকবে গঙ্গার ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, রেল সেতুর বর্গাগুলো আমরা দেখতে পাচ্ছি, তার ফাঁক দিয়ে দেখছি গঙ্গার জল। কামরার মধ্যে বসে আছেন হরিহরদের পরিবার, গঙ্গা পার হয়ে বারাণসীতে যাচ্ছে ট্রেন, তার উপর দিয়ে নামলিপি পড়ছে। নামলিপির একেবারে শেষে এসে পড়ে, অন্য কোনো ছবিতে সত্যজিতের নেই অত নির্দিষ্ট করে একটা বর্ষ নির্দেশ করা। 1327 সন নামলিপির শেষ লিপি, 1920 সাল। 1918 সালে প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে, তার 2 বছর পর। অপরাজিত ছবি যেখানে শেষ হয়, মনসাপোতা থেকে যখন ওই বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিত এসেছেন, প্রস্তাব করছেন যে নিশ্চিন্দপুরে তোমাদের জায়গা নেই, মনসাপোতে এসো, পুরোহিতের দায়িত্ব নিক, কাজ নিক নতুন অপু। জিজ্ঞেস করেন সর্বজয়কর কত বয়স হলো, অপরাজিত ছবি শেষ হচ্ছে সেখানে। সর্বজয় বলেন 10 বছর। অপুর জন্ম তাহলে 1910 সালে। অপু কলকাতায় আসছে 1926-27 সাল হবে, স্কুলে ম্যাট্রিক পাস করে কলকাতা কলেজ স্ট্রিট, একেবারে শিয়ালদা স্টেশনে নামছে। অসাধারণ সেই অংশ, স্কুলের অপরাজিত স্কুল পর্বটা যদি মনে করেন, ইন্সপেক্টরকে মজিয়ে দেয় অপু তার আবৃত্তিতে। মুগ্ধ হেডমাস্টার মশাই তাকে বই দেন। কি বই দিচ্ছেন? বিজ্ঞানের বই দিচ্ছেন।
বিশ্ব ভ্রমণের বই দিচ্ছেন, লিভিংস্টোনের আত্মজীবনী দিচ্ছেন, একটা নবজাগরণের ইতিহাস পাঠ তুলে দিচ্ছেন অপুর হাতে। আর সব শেষে একটা গ্লোব। অপু যখন কলকাতায় আসছে, সর্বজয়া সব বাক্সে ঢুকিয়েছেন জোরজার করে। তারপর খুব অসহায়ের মতো গ্লোবটার দিকে দেখিয়ে বলেন, ওটা ঢুকছে না। সত্যি তো, সুটকেসে গ্লোব ঢোকে না। তাই হাতে নিয়ে অস্বস্তিকরভাবে শিয়ালদা স্টেশনে নামে, এক হাতে বাক্স আর বাক্সের সঙ্গে কোনো রকমে ধরা ওই গ্লোবটা। বিশ্বভূগোলক। শিয়ালদা স্টেশন পার হয়, অত ট্রেন, অত রেল লাইন এসে যেখানে জমা হয়েছে শিয়ালদা স্টেশনে, বিশ্বের কত পথ এসে ওইখানে মিলিত হয়। আস্তে আস্তে ওপর থেকে ক্যামেরা পড়ে, পুরো পথটাকে আমরা দেখতে পাই, একটা দৃশ্যপট। রেলপথে, গ্রাম থেকে, মফস্বল থেকে কলকাতার নতুন বাসিন্দা, নতুন প্রজন্ম আসছে। রাস্তায় দেখা যায় কলেজ স্ট্রিট, দেখা যায় এখনকার ছবিতে কেন জানি না উড়ে গেছে, আমরা দেখেছি, চিত্রনাট্যতেও আছে, একটা অসামান্য দৃশ্য। শিয়ালদা স্টেশন থেকে রাস্তাটা পার হয়ে একটা শেডের নিচে আশ্রয় নেয়, বৃষ্টি পড়ছে, কানে কি একটা অদ্ভুত আওয়াজ আসে, তাকিয়ে দেখে দুজন চীনা কথা বলছে, চীনা ভাষায়। পৃথিবী চলে এসেছে কলেজ স্ট্রিটে ওই শেডের নিচে, হাতে গ্লোব। অনেক বলা যেত, থাক। সত্যজিৎ কোথাও পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার করতে করতে ওই বিংশ শতাব্দীর একটা ইতিহাস, প্রথম মহাযুদ্ধের পরবর্তী ইতিহাস, বাঙালি সমাজ, সংস্কৃতি, কলকাতা শহর, এবং কি সম্ভ্রমের সঙ্গে, গভীরতার সঙ্গে তাকে ধরেন। একটা ছোট্ট কথা বলে মৃণালবাবুর কথায় চলে আসি, যোগসূত্রটাকে ধরবার জন্যে। একটু প্রশ্রয় দিন আমার, সামান্য। লক্ষ্য করবেন, অপুর সংসারে দুটো নতুন মুখ সৌমিত্র, শর্মিলাকে একত্র করেছে। ছবিতে যখনই, চলচ্চিত্রে দেখবেন যে কোনো নতুন অভিনেতা অভিনেত্রী আসেন, তারা পরবর্তীকালে আইকনে পরিণত হন। তাদের ওই একটা রূপ, একটা চেহারা, একটা চরিত্র তৈরি হয়ে যায়। তারা এক একটা উত্তম কুমার হয়ে যান, অশোক কুমার হয়ে যান, রাজ কাপুর হয়ে যান। কিন্তু তখনও আইকন হননি সৌমিত্র, শর্মিলা কেউই। ঠিক তার পরের ছবি দেবী। এবং লক্ষণীয়, অপু সংসারে মনে থাকবে অনেকের, রেল লাইনের ধার দিয়ে অপু আর পুলু দুই বন্ধু গল্প করতে করতে আসছে। তারা সধবার একাদশী দেখেছে, শিশির কুমার ভাদুড়ী অভিনীত, 20-এর দশকের প্রযোজনা। শিশিরবাবু থিয়েটারে এসেছেন 1923 সালে। সধবার একাদশী তার প্রথম দিকের প্রযোজনার অন্যতম, নিমচাঁদের ভূমিকা। দেখছেন ওরা শিশির ভাদুড়ীর সধবার একাদশী। তার ঠিক পরের বছরই দেবী। দেবীতে, দেবী শুরুই হয় মনে থাকবে, শুরুতে একটা ছোট সিকোয়েন্স আছে দুর্গাপুজোর, কিন্তু কাহিনীর শুরু হয় খামের ওপরে ঠিকানা লিখছে কলকাতার উমাপ্রসাদ, কলকাতার ঠিকানা। অর্থাৎ ঠিক যেমন অপু কলকাতায় আসে 1920-এর দশকে, বিংশ শতাব্দীর শুরুতে 1890-এর দশকে কিংবা বিংশ শতাব্দীর একেবারে শুরুতে, অর্থাৎ প্রায় 40 বছর 50 বছর আগে, ঠিক ওইভাবে উমাপ্রসাদও কলকাতায় পড়তে আসছে। স্ত্রীর ইংরেজি অক্ষর পরিচয় নেই, তার জন্যে ঠিকানা লিখে দিচ্ছে খামে, বলে তাহলে সপ্তাহে একটা করে চিঠি।
ছবি শুরু হয়, অর্থাৎ ঠিক অপু সংসারের একটা যুগ আগে। একই কাহিনী, একই দুটো মুখ, সৌমিত্র শর্মিলা। আর দেবী ছবিতে একটা দৃশ্য আছে, দুই বন্ধু ঠিক ওই অপু পুলুর মতনই সধবার একাদশী দেখতে যায় মঞ্চে। গিরিশ মারা গেছেন ততদিনে, হয় গিরিশবাবুর পুত্র দানিবাবু অভিনীত, নয়তো অমরেন্দ্রনাথ দত্ত অভিনীত। কিন্তু সেই যুগে যারা কলকাতায় পড়তে আসতো তারা জমিদারের ছেলে, এক যুগ পরে যারা আসছে তারা গ্রামের বামুনপুরুতের ছেলে। জাত পাল্টে গেছে, ইতিহাস পাল্টে গেছে বারবার। মহানগরে মাধবীকে যখন প্রথম আনছেন, পরের ছবিতে চলে যাচ্ছেন চারুলতায়। যখন আরতিরা প্রথম লিখতে শিখেছে, নিজেদের সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারে তাদের লেখার কলমে, মাধবী অভিনয় করছেন সেই ভূমিকা। আবার ইতিহাসে এই যে যাওয়া আসার মধ্য দিয়ে ইতিহাসটাকে মধ্যে নিজেকে স্থাপনা করছেন সত্যজিৎ। এবং এটা কিন্তু কলকাতার বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর ইতিহাস, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ইতিহাস। আর এই মধ্যবিত্ত শ্রেণীর ইতিহাসের ওঠা পড়াটাই তার জীবন ধর্ম। মধ্যবিত্ত ওঠার চেষ্টা করে উচ্চবিত্ততার দিকে, আবার ধাক্কাকে ধসে পড়েও যায়। এই কাহিনীর আরো গভীরে, এর আঁতের মধ্যে প্রবেশ করেন মৃণালবাবু। তাই 22শে শ্রাবণ, যেটাকে প্রথম ওর নিজের ছবি বলে উনি স্বীকার করেন, গর্ববোধ করেন, সেই 22শে শ্রাবণে মধ্যবিত্ত পড়তে পড়তে নিম্নবিত্ত তার মুখে এসে দাঁড়িয়েছে। এই ছবির নায়ক ট্রেনে হকারি করে, কিন্তু বিয়ে করে যখন বউ আনে ঘরে, মালতী আসে। মালতী এসে পরের দৃশ্যেই একটু পরিচিত হতে না হতেই একটা ভাঙাচোরা দুটো ঘরের একটা বাড়ি, দুটোই পড়ো পড়ো, কিন্তু মালতী দেখে জঙ্গলে ঢাকা পড়ে আছে একটা পুরনো অট্টালিকা। তার স্বামী বলে, আমার পূর্বপুরুষদের। অর্থাৎ ওইখান থেকে পড়তে 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 আজ সে ট্রেনের হকার। এটা একটা ইতিহাস ওই বাড়িটা দিয়ে। খেয়াল করবেন, পথের পাঁচালেরও শুরু। চুরি করছে যখন গাছের ফল, ওপর থেকে সেজ পিসিমা, শিশির ভাদুড়ির সঙ্গে অভিনয় করতেন রেবা দেবী, আমরা দেখেছি মঞ্চে। সেজ পিসিমার দাপুটে গলা, একটা ফলও কি ওরা রাখতে দেবে না, পই পই করে বলেছি বেড়া দাও। হরিহর বলে যে ওই বাড়িটা কিন্তু ওদেরই ছিল। একই ইতিহাস। কোথা থেকে এই বৃত্তের পতনের সঙ্গে বৃত্ততার পতন ঘটে। সত্যজিৎ দেখেন ওই বড় ইতিহাসের পটটার মধ্যে ইতিহাসকে যুক্ত করতে করতে মৃণালবাবু একেবারে আঁতে ঢুকে যান। ওই হকারি জীবন, দুটো মাত্র বাড়ি, দুটো মাত্র ঘর, দুটোই পড়ো পড়ো, নিটোল একটা গল্প তৈরি করেন, যে গল্পের দুটো যেন, এই পরিবারটার যেন দুটো খুঁটি, ওই বাড়িটুকু আর হকারিটুকু, ও জীবিকাটুকু, এই দুটো খুঁটির ওপর দাঁড়িয়ে একটা অসম্ভব নড়বড়ে একটা জীবন। সেই জীবনটাকে উনি দেখান তার বাস্তবতায় একদিকে, এবং একেবারে গল্পের শুরুতে গল্প বলছেন মৃণালবাবু, কিন্তু পরে গল্প বলবেন না, সে কথা আমরা পরে যাব। গল্প বলছেন, সেই গল্পে একেবারে শুরুতে একটা সুতো ধরিয়ে দেন, বাড়িটা সারাই করতে হবে।
মা বেঁচে, মা ছেলের বিয়ে দিতে চান, বলেন তোর ঘরটাকে ঠিক করে নে, বউ আসবে তো, আমারটা থাক এখন। সারাই হয় বাড়ির, যে সারাই করে সে একটা চরিত্র হয়ে ওঠে ছবিতে, সে, তার মেয়ে, তার পরিবারও। আমারটা থাক। এবং শেষ পর্যন্ত এই বাড়ি ঘর সংসার, একটা নতুন সংসার, বউ নিয়ে আসা, একটু অন্যরকমভাবে বাঁচবার শখ স্বাদ ভেঙে পড়ে একটা ঝড়ের ধাক্কায়। যখন ওই মায়ের বাড়িটা ভেঙে পড়ে, মা মারা যান বাড়ি চাপা পড়ে। সূত্রটা ধরিয়ে দেওয়া ছিল, ওই সারাই করলে বেঁচে যেতেন। ওই অপরাধ বোধে ক্লিন্ন হয় এদের জীবন, প্রথম ধাক্কা খায়। তারপরে বড় ধাক্কা আসে, দুর্ভিক্ষ। সেই ধাক্কা আর সামলানো যায় না। চরিত্র পাল্টে যায় মধ্যবিত্তের। এমন একটা প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছে এই জীবন, স্বার্থপর হয়ে যায়। মালতীর অভিযোগ, স্বার্থপর হয়ে গেছে, নিজে খেয়ে নেয় সবটা, খোঁড়া হয়ে গেছে, খঞ্জ হয়ে গেছে ট্রেল থেকে পড়ে। ওই চাকুরির খুঁটিটাও গেছে, জীবিকার খুঁটিটাও গেছে। ভেঙে পড়ে বাড়িটা, আত্মহত্যা করে স্ত্রী। এবং এই জীবনটাকে উনি তারপরে নানাভাবে দেখতে থাকেন, একটার পর একটা ছবিতে। এখানে যদি শেষ করি, অনেক কথা থাক। শ্রমিকদা, অ্যাকচুয়ালি এই কথা বলতে বলতে হঠাৎ করে মনে হতেই পারে যে শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসলাম মৃণাল সেন নিয়ে কথা বলতে, সত্যজিৎ রায় নিয়ে এত কথা কেন বললেন? বিষয়টা হচ্ছে যে এই যে সময় বাংলা সিনেমার ইতিহাস সেইভাবে তৈরি হচ্ছিল, সে সময় কিন্তু এরা একে অপরের এতটা পরিপূরক ছিলেন, যেভাবে এরা একসাথে একে অপরকে অনুপ্রেরণা দিয়ে ছবি বানিয়েছেন, এবং যে খুঁটিগুলো, যে ভিতপ্রস্থ সত্যজিৎ রায় আধুনিক বাংলা চলচ্চিত্রের তৈরি করেছিলেন, যেভাবে বলা যেতে পারে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ভিতপ্রস্থ তৈরি করেছেন, এবং তার পরবর্তীকালে যারা কাজ করতে গেছেন, সেটা অনুসরণ নয়, অনুকরণ নয়, সেখানে কিছু নিজস্বতা, এবং সেই নিজস্বতার কথাই শ্রমিকদা বলতে চাইলেন যে কিভাবে মৃণালদা আরও গভীরে এবং একটা সময় স্টোরি ফরম্যাট থেকে ভেঙে গিয়ে অ্যাবসলিউটলি অন্য ফরম্যাটে, নন স্টোরি টেলিং ফরম্যাটে ছবি বানিয়েছেন। আমি অঞ্জনদার কাছে আসব, কারণ অঞ্জনদার সাথে একটা অদ্ভুত সম্পর্ক ছিল মৃণালদার সাথে, যারা খুব গভীর, একটা অসাধারণ মানুষ ছিল, সেগুলো আসছি। আমি শুধু একটা কথা ছোট্ট বলে তারপর অঞ্জনদার কাছে আসতে চাই। সেটা হচ্ছে, অঞ্জনদা দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা শ্রমিকদা লিখেছিলেন, সেটা যখন শ্রমিকদা আকালের সন্ধানের স্ক্রিপ্ট ট্রান্সলেট করছেন, তখন শ্রমিকদা লিখেছিলেন দ্যাট দিস ফিল্ম রেজ ডিস্টার্বিং কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ইন্ডিয়ান রিয়ালিটি টুডে and about the capacity of the medium to tackle this reality, which is an incredible statement. মানে চলচ্চিত্র শুধুমাত্রই এন্টারটেনমেন্টের বাইরে গিয়ে চলচ্চিত্রর আসল রূপ ধারা ধরে, সেই সময় মৃণাল সেন কমিউনিস্ট পার্টি জয়েন করেছেন, সেই সময় মৃণাল সেনের যে পলিটিক্যাল ভাবধারা, ভাবমূর্তি, চিন্তাধারা এবং সমাজকে ওই পরিষ্কার চোখে দেখানো এবং পরিষ্কার চোখে চলচ্চিত্রে তার পরিস্ফুটন, তাকে দেখানো, সেটা মৃণালদার মতো খুব কম মানুষ করেছেন। আমাদের দেশে তো সেইভাবে পলিটিক্যাল ছবি তৈরি হয় না। সত্যজিৎবাবু জনঅরণ্য যদি তবু একটু পলিটিক্যাল বলা যায়, হীরক রাজার দেশে যদি বলা যায়, কিন্তু সেইভাবে পলিটিক্যাল ছবি, কিন্তু মানুষের কথা একদম অফ দ্য রুটস, এবং সেই কথা বলতে গিয়ে
আপনি যে কথাটা বলেছেন যে ইট রেজ ডিস্টার্বিং কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ইন্ডিয়ান রিয়ালিটি টুডে অ্যান্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য মিডিয়াম, এইটা সম্পর্কে একটু যদি মৃণালবাবু যখন ওই যেটা বললাম যে একেবারে মধ্যবিত্ত জীবনের আঁতের কথাটাকে বের করে আনার চেষ্টা করছেন, আর সত্যজিৎবাবু যখন বাইরে থেকে একটা একটু দূরত্ব থেকে যদি বলেন যে আরও আরেক ধরনের বাস্তবিকতা থেকে দেখছেন, আর মৃণালবাবু আরও জড়িয়ে যাচ্ছেন, আরও অন্তরঙ্গ আরও ভেতর থেকে যেন দেখছেন, যেটা এক্ষুনি অরিন্দম বললেন যে একটা পরিপূরকতা আসছে। সেই দিক থেকে কিন্তু খুব প্রথম দিক থেকেই মৃণালবাবু যত বিদেশি ছবি দেখছেন, ভাবছেন, আমাদের সঙ্গে কথাবার্তার মধ্যে এটা বারবার বেরিয়ে আসছে যে চলচ্চিত্র করছেন, কিন্তু চলচ্চিত্র কি ধরতে পারে বাস্তবকে ওই অতটা ভেতরে গিয়ে? এই প্রশ্নটা, এই সংশয়টা নিজের মধ্যে আসছে। অর্থাৎ সিনেমা করতে গিয়ে সিনেমা সম্পর্কে ওর কিন্তু দ্বিধা সংশয় আছে, অবিশ্বাস আছে। যেমন একটু আগে এমনি গল্প করতে করতে অরিন্দমকে বলছিলাম যে লক্ষ্য করবেন খণ্ডহার ছবিতে যেখানে 3-4 জন বন্ধু তারা গ্রামে যায় একটু ছুটি কাটাতে, আবার একটুই পুরনো ধসে পড়া বাড়ি, বিশাল বাড়ি, ধনী ছিল, এখন মধ্যবিত্ততায় পরনির্ভরতায় নিমজ্জিত একটা ছোট্ট পরিবার, মা আর মেয়ে। মা অন্ধ, মেয়ে তার সেবা করে, আর বাইরে থেকে 3টে ছেলে এসছে কলকাতা শহর থেকে, তার মধ্যে একজন ছবি তোলে, ছবিতে সে ধরবে। ছবি শুরু হয়, নাসিরুদ্দিন শাহ অভিনয় করেন। প্রথম দৃশ্যে ফটোগ্রাফার ফটো প্রসেসিং করছে, জলের মধ্যে ফেলে ছবিটা বেরিয়ে আসছে। সিনেমাতে দেখতে খুব সুন্দর লাগে, খেলা একটা সিনেমা দেখায়, এটা সিনেমা তৈরি, ছবি তৈরি, আলোকচিত্র তৈরি, ছবিটা ছবি হচ্ছে চোখের সামনে আমাদের। কিন্তু আমরা লক্ষ্য করি যে পেছনের দেয়ালটায় টাঙানো আছে মৃণালবাবুর নিজের তৈরি ছবির ছবি। ও কাউরি কথা তার আগেই করেছেন, ও কাউরি কথার ভেঙ্কাইয়ার মুখ মৃণালবাবুর ছবিতে তোলা, সেই ছবিটা ঝুলছে। অর্থাৎ কোথায় মৃণালবাবু নিজেকে যেন নাসির অভিনীত চরিত্রের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন যে আমি এরকম সিনেমা করি, ছবি তুলি, তারপরে সেটা সাজানো হয়ে যায়, দেয়ালের পটে থাকে আমার কীর্তি ওটা। কিন্তু বাস্তবটা কোথায় গেল? ভেঙ্কাইয়া কোথায় গেল? ছবি হয়ে গেল। তাই হয় কিন্তু খণ্ডহারের শেষে যে ওই পুরো এক মা মেয়ের ওই যন্ত্রণার কাহিনী যার মধ্য দিয়ে গেছি আমরা, সেটা কিন্তু ক্যামেরার একটা প্লেট, নেগেটিভ থেকে ছবি হচ্ছে চোখের সামনে, ছবি হয়ে থাকবে দেয়ালে। এই আত্মসমীক্ষা, আত্মপ্রশ্ন, এটা কিন্তু ছবিতে বারবার আসে। যেমন আকালের সন্ধানে, আকালের ছবি করতে যাচ্ছে, একটা চরিত্র বলে বাবুরা এসেছেন আকালের ছবি তুলতে, এবং গিয়েই কি অদ্ভুত এই যে দোটানা, যেটা বাস্তবে অন্তর্নিহিত। আমরা যারা একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে, একটু বোধগম্য আছে, একটু চেতনা আছে, কষ্ট পায়, কিন্তু কি করি তার জন্যে? পাল্টাবার জন্যে, অন্য মানুষের কাছে যাবার জন্য কি করি? এরকম ভালো জায়গাতে বসে খেয়ে বসে বক্তৃতা করি তো, যা করছি এখন, তাই না? সেটাকে কিন্তু বারবার আঘাত করেন মৃণালবাবু, নিজেকেই আঘাত করেন। যেমন খণ্ডহার ছবিতে, যেমন আকালের সন্ধানের ছবিতে। আকালের সন্ধানের ছবিতে যখন দল বেঁধেরা যাচ্ছে ছবি তুলতে, যিনি গান গাইছেন হেই সামালু ধান হো, গাইছেন কিন্তু মন্টু ঘোষ, গণনাট্য সংঘের প্রবাদ প্রতিম শিল্প। আমরা তাকে দেখেছি 48 সালে, 49 সালে জেলে গেছেন গান গেয়ে মন্টুবাবু। মন্টু অভিনয় করছেন, গান গাইছেন, ওই গান যে গান গেয়ে জেলে গেছেন এক সময়। এখন কিন্তু সিনেমা করতে যাচ্ছেন সেই গান গাইতে গাইতে, সেই মন্টু ঘোষ আমরা তো দেখতে পাচ্ছি, চিনতে পাচ্ছি।
এবং গিয়ে অভিনেতা অভিনেত্রীদের ভাবনা যে কোন ঘরে থাকবো, খাওয়া দাওয়াটা কীরকম হবে, কখন কি থাকবে ব্রেকফাস্টে, এইটে আকালের নিয়ে ছবি করতে গেছে। অর্থাৎ এই আজীবন ধরে মৃণালবাবুর এই ছবি করার মধ্যেও নিজে কিন্তু কষ্ট পাচ্ছেন। ছবি করে পুরস্কার যে তার আনন্দ বা স্বীকৃতির আনন্দ, এটা কখনো অবশ করে দিচ্ছে না মৃণালবাবুকে। তাই সিনেমা নিয়েও দ্বন্দ্বটা থাকে। তাই আকালের সন্ধানে ছবি করতে গিয়ে এরা ছবি শেষ করতে পারে না, ফিরে আসতে হয়। এবং সেখানেও আবার খুব সচেতন ছিলেন মৃণালবাবু যে যাদের উনি অভিনয় আনতেন, কখনো অঞ্জনের মতো নতুন অভিনেতাকে প্রথম সিনেমাতে আনছেন, আবার পুরনোদের যখন আনছেন, আকালের সন্ধানেতে শেষ কথা যিনি বলেন, যিনি ফিরে যেতে বলেন কিছু করার নেই, তোমরা পারবে না, সে কথাটা যে অভিনেতা উচ্চারণ করছেন তিনি রাধামোহন ভট্টাচার্য। প্রথম বাংলা ছবির ইতিহাসে উদয়ের পথে ছবির মূল চরিত্রের অভিনেতা তিনি। তাই আমরা কিন্তু এই চরিত্রের মধ্যে, ওই গ্রামের মাস্টারমশাই তিনি, কিন্তু তার মধ্যে আমরা বাংলা সিনেমার ইতিহাসকেও দেখি। আমরা বিমল রায়ের তৈরি করা উদয়ের পথের রাধামোহনকে দেখি, সেই রাধামোহন কিন্তু উচ্চারণ করছেন। তাই কোথাও সিনেমার ইতিহাস, মধ্যবিত্ত জীবনের ইতিহাস, মৃণালবাবুর নিজের ইতিহাস, নিজের এই লড়াইয়ের ইতিহাস, সবটা কিন্তু সিনেমার মধ্যে জড়িয়ে থাকে। থ্যাংক ইউ। আমি যে বলছিলাম না, এই মানুষগুলোর সাথে কথা বলতে বসলে আমাদের অ্যাকচুয়ালি একদিনের সেমিনার রাখা উচিত। 1 ঘন্টার আলোচনা হয় না এগুলো। তবে এই কথাও সত্যি যে একমাত্র বেঙ্গল ক্লাবেই এই ধরনের আলোচনা আমরা করতে পারি এবং সেটা করতে পারছি বলে খুব আনন্দিত। অঞ্জনদা একটা ছবি রিসেন্টলি বানিয়েছে মৃণালদাকে নিয়ে, এবং অঞ্জনদা তো বোধহয় কটা ছবি করেছে তুমি? না, তোমার ছবি না, আমি বলছি মৃণালদার সাথে তোমার 4টে না 5টা ছবি করেছো তুমি। হ্যাঁ, তো 5টা ছবি করা নয়, মৃণালদার সাথে একটা অদ্ভুত সম্পর্ক ছিল আমার নিজের চোখে দেখা। আর মৃণালদা এমন একজন মানুষ যার সাথে যে কোনো বয়সের তারতম্য থাকতো না। আমার সাথে একটা অদ্ভুত ভালো বন্ধুত্ব ছিল ওনার। আমরা মানে মৃণালদা ফোন করে 40-45 মিনিট 50 মিনিট এমনি আড্ডা মারছেন ফোনেতে। দেখা হলে একজনের কাঁধে হাত রেখে আরেকজনের সাথে দিব্যি 15 মিনিট গল্প করে যেতে পারতেন। যার কাঁধে হাত রেখেছে সে দাঁড়িয়ে আছে মৃণালদা কিছু বলবে বলে। এরকম একটা অদ্ভুত মানুষ ছিলেন উনি। অঞ্জনদা একটা অসাধারণ ছবি বানিয়েছেন। আমি বলছি এটা অঞ্জনদার শ্রেষ্ঠ ছবি চালচিত্র এখন। আমি বলছি বলে এটা মেনে নিতে হবে এমন কথা নয়, কিন্তু এটা হচ্ছে একটা শিষ্যর গুরুকে রাইট ট্রিবিউট। ইনক্রেডিবল। আমি ছবিটা দেখতে দেখতে কিছু হয় না যে এত এক্সাইটেড হয়ে গেছিলাম। এবারে ফিল্ম ফেস্টিভ্যালে, লাস্ট কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বসে দেখতে দেখতে এটাই হচ্ছিল আমাদের অনেকের। এবং মানে তখন সুধীর মিশ্রা, মনোজ বাজপাই এরা সকলে ছিলেন এবং প্রত্যেকে বলছেন যে কি অসাধারণ একটা ছবি তৈরি হয়েছে। সেই অসাধারণ ছবিটা তৈরি হয় যখন এটা একদম ভেতর থেকে আসে। মৃণাল সেনকে এই মানুষটা একদম ভেতর থেকে দেখেছেন এবং সারা ছবি জুড়ে অদ্ভুত সব নিউয়ান্সেস আছে মৃণালদাকে নিয়ে। সেই গল্পটা আমি অঞ্জনদাকে বলবো, কিন্তু অঞ্জনদা সেই গল্পটা বলার সঙ্গে তোমার ছবির কিছু স্নিপেটস যদি দেখাও আমাদের খুব ভালো লাগবে। করতে করতে একটু গল্পটা বলা, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন আছে। তারপর ছোট্ট প্রশ্নটা হচ্ছে, সৌমিকদা যেটা বললেন যে করুণা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি তো ওই চরিত্রটা নই, তোমরা এসো না আমার কাজ দেখতে, কারণ আমাকে ওই চরিত্রটা হয়ে উঠতে হচ্ছে। তুমি যখন খারিজ করছো, মহাপৃথিবী করছো, যখন একদিন আচানক করছো, মানে এই সমস্ত মৃণালদার সাথে কাজ, মৃণালদার চরিত্র হয়ে ওঠা, তোমার প্রথম অভিনেতা হিসেবে ওনার সাথে কাজ, এই মৃণালদার ছবির চরিত্র হয়ে ওঠার গপ্প যদি একটু বলে তারপর আমরা মানুষ মৃণাল সেন নিয়ে কথা বলব। নমস্কার, আমি ছোট্ট করে একটু বলি যে আমি যখন প্রথম কাজ করতে আসি, থিয়েটার করতে আসি, তখন সৌমিকদা আমার মাস্টারমশাই ছিলেন। তো মাস্টারমশাই মানে স্কুল কলেজের নয়, নাটকের ব্যাপারে।
আর তারপর যখন প্রথম ছবি করতে মানে অভিনয় করতে এলাম, আমি কখনো সিনেমায় পাঠ করবো ভাবিনি, তখন মৃণাল সেন আমাকে নিয়ে এলেন। তারপর যখন নিজের ছবি করতে গেলাম তখন অরিন্দম শীলের সঙ্গে যোগাযোগ হলো, আমার প্রথম ছবিতে অভিনয় করে, এবং তারপর এখানে জয় বসে আছে, জয়কে নিয়ে আমরা ছবি করি। সো অদ্ভুত একটা কমপ্লিটনেস আছে, এটা একটু জাস্ট বলে রাখলাম। মানে শ্রমিকদার সঙ্গে জয়ের সঙ্গে অরিন্দমের সঙ্গে আমার সঙ্গে মৃণাল সেন। তো আমার করুণা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা বেসিক্যালি যে কোনো অ্যাক্টরের ক্ষেত্রেই খুব ইম্পর্ট্যান্ট। স্টানিস্লাভস্কি আমরা যারা পড়েছি ইজ দ্যাট টু একটা মেথডের মধ্যে যাওয়া, যে মেথডের থেকে আমি চরিত্রে ঢুকবো। আমি একটা পাঠ করছি, একটা ডাক্তারের পাঠ, সেটা করার জন্য আমি তো ডাক্তার নই, আমাকে কিছু জিনিসের মধ্যে থাকতে হবে এই পাঠটা করার জন্য, উইচ ইজ করুণা বন্দ্যোপাধ্যায় সেটা বিশ্বাস করতেন। এবং আমি জানি, আমি যতটুকু পড়েছি, শি বিলিভড ইন দ্যাট মেথড অফ স্টানিস্লাভস্কি। এবং আমি মৃণাল সেন যখন আমায় নিয়েছেন তখন আমাকে জোর করে ঢুকি, তখন আমি থিয়েটারই করছি, এবং থিয়েটার আমার একটা পদ্ধতিতেই করছি, যে থিয়েটারটা আবার এই স্টানিস্লাভস্কি পরবর্তীকালে বার্টোল্ট ব্রেখট এসে যে থিয়েটারটা আনলেন সেই থিয়েটারটাই করছি। আমাকে জোর করে প্রায় ঢুকিয়ে দিলেন একটা ছবিতে। আজকে গিয়ে আমার মনে হয় যে আমি বিশ্বাস করি কোথাও গিয়ে, আজকে নয় বেশ কিছুদিন, মানে মৃণালদা যখন শেষ দিকে গেছেন, শেষের দিকের ছবিগুলো করছেন, একটা অসামান্য রিভিউ করেছিলেন শ্রমিকদা মহাপৃথিবীর। আমি সেই ছবির গল্পটা লিখেছি, স্ক্রিপ্টটাও লিখেছি। আমি মৃণাল সেনের অ্যাসিস্ট্যান্ট ছিলাম কান্দাহারে, জেনেসিসে কিছুটা। আমি মৃণাল সেনের এক্সিকিউটিভ লাইন প্রডিউসার ছিলাম একটা টেলিভিশন সিরিয়ালে হিন্দিতে। সো শুধুই অ্যাক্টর হিসেবে তো আমি যেতাম না, বাড়ির লোক বোতাম। আমি বুঝতে পেরেছিলাম যে এই যে উনি চরিত্রদের নিচ্ছেন, অরিন্দমের যেটা প্রশ্ন, চরিত্র হয়ে ওঠা, এইটা কতটা হতো আমি জানি না, কারণ উনি একটা চেহারা নিচ্ছেন, একটা চেহারা, যে চেহারাটা তার সময়ের মুখ, তার সময়কে দেখাচ্ছে। সেই চেহারাটা আরেকজনের নায়ক হতে পারে, আরেকটা ছবির নায়ক হতে পারে, নতুন কেউ হতে পারে, একেবারে আনকোরা রঞ্জিত মল্লিক হতে পারে, একেবারে প্রথম অঞ্জন দত্ত হতে পারে, কিন্তু একটা চেহারা যে এই শহরের সঙ্গে তার খাপ খাচ্ছে বা খাচ্ছে না, সেই চেহারাটা নিয়ে এসে পড়েছে, সেই মানুষটাকে নিয়ে। সেটা মিঠুন চক্রবর্তী হতে পারে, আমি জানি না, মানে ওই লোকটাকেই দেখছে, বুঝলে, মানে ওই ছেলেটাকেই দেখছে। মানে মৃণাল সেন আমাকে দীপু হিসেবে দেখছে না, দীপু করাবার চেষ্টাও করছে না, মৃণাল সেন অঞ্জনকেই দেখছে, ওরকম জামা টামা পরিয়ে দিয়ে চুলটুল কেটে ওইখানে দেখছে তাকে। সে রঞ্জিত মল্লিককে, মল্লিক বাড়ির ছেলেটাকে ধরে এনে তাকে ওইরকম জামা কাপড় পরিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে একটা মধ্যবিত্ত ছেলে বানিয়ে তাকে দেখছে। সে যেখানে সে বলে আমার নাম রঞ্জিত মল্লিক, চালচিত্র আমি বলছি না, কিন্তু মৃণাল সেন আমাকেই দেখছে, আমাকেই খুঁজছে, যেন মানে তুমি যেটা করো সেটা করো, তুমি যেটা ভাবো সেটা ভাবো, এরমভাবে। অবভিয়াসলি সেখানে করতে গিয়ে আমাকে তো একেবারেই কাঁধটা ঝাঁকাবে না, কারণ কাঁধটা আবার একেবারে একটা জিনিস যেটা দীপু কোনোদিনই করবে না, কাঁধ ঝাঁকিয়ে কথা বলা, ইংরেজিটা বলবে না। বাকিটা কিন্তু আই থিঙ্ক হি লুকস অ্যাট পিপল, তার ছবিতে সেই চরিত্র, সেই অ্যাক্টরটাই তার চরিত্র। আজকে আমার মাঝখানে গিয়ে মনে হয়েছে, এবং পরবর্তীকালে মৃণাল সেনকে যখন আমি বলেছি হ্যাঁ হয়তো ঠিক বলছে, মানে হয়তো কি, এই যে ধৃতিমানকে আপনি নিলেন পদাতিক, অসামান্য, আমার মনে হয় ওয়ান অফ হিজ গ্রেটেস্ট ফিল্ম। আমি এটা ফিরে যেতে চাইছিলাম যেখানে শ্রমিকদা শেষ করেছিল, আকাশ কুসুম। আকাশ কুসুম আমার অসম্ভব প্রিয় ছবি। পরে আমি যখন, আচ্ছা এটা বলে রাখি, আমি যখন প্রথম ছবি করতে গেছি মৃণাল সেন, আমি কিচ্ছু জানি না, মৃণাল সেনকে জানি না, জানি একটা লোক ছবি করে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, কিছু বুঝতে হয় না। সত্যজিৎ রায়ের ছবি মোটে আমার ভালো লাগে না, সত্যজিৎ রায়কে একদম আমার ভালো লাগে না, কিন্তু সত্যজিৎ রায় হলিউড ভালো লাগতো বলে সত্যজিৎ রায় ইংরেজি ভালো বলতে পারে। এবার সত্যজিৎ রায়টা দেখতে না, খারাপ দেখতে না লোকটাকে, দারুণ দেখতে, আর ইংরেজি জ্যাজ ট্যাজ নাকি শোনে টোনে, এবং
এটা একটা আমার ধারণা। এবং হলিউড দেখতে ভালো লাগে বলে সত্যজিৎ রায় ইজ ইজ আমার, কারণ আমি হলিউড দেখি বড় হয়েছি স্কুলে। মৃণাল সেনের ক্যালকাটা 71 জোর করে আমার কিছু নকশাল বন্ধুরা নিয়ে গেছিলো, আমি দেখেছি, ঠিক আছে, ওকে ফাইন, এক্সাইটিং, আই আন্ডারস্ট্যান্ড, নিউ ওয়েভ। তখন আমি ইউরোপিয়ান সিনেমা টিনেমা দেখিনি। এবার মৃণালদা আমাকে নিয়ে যখন গিয়ে জিজ্ঞেস করছে যে তুমি, আমি তো গেছি একটা ইন্টারভিউ নিতে, প্রথম মৃণাল সেনের সঙ্গে দেখা, আমাকে পাঠিয়েছিল একটা ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। মানে আমিই বলেছিলাম যে কলকাতা শহর নিয়ে একটা লেখা হবে, নিউ ইয়ার আসছে, একটা ইম্পর্টেন্ট লোক বলবে সেখানে। তো এই পুরো ঘটনাটা কিন্তু, সরি টু ইন্টারাপ্ট, কিন্তু এই পুরো ঘটনাটা তোমার চালচিত্র এখানে আমরা দেখেছি। তো আমি গেছি এবং একটা ইম্পর্টেন্ট লোক কে হতে পারে, ট্যাক্সিওয়ালা এ ও তা। তখন আমার অফিসের আমার সিনিয়র শ্রমিকদার কলিগ, জুনিয়র কলিগ ধরণী ঘোষ বলে মৃণাল সেনের কাছে যাও। আমি মৃণাল সেন আমি চিনি না, বললো তার আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি। তারপর বলে আমায় বললো, আমি গিয়ে বললো তুমি কী ছবি দেখেছো? আমি বললাম ক্যালকাটা 71। বললো কীরকম লেগেছে? আমি বললাম ইটস স্টানিং, ইটস সো প্রিটি। প্রিটি ফিটি শুনে লোকটা কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি আমি দেখিনি, মন দিয়ে দেখিনি। আর আমিও ধরা পড়ে গেছি, আমি বলছি দেখুন একটা লাইন, তাই মন দিয়ে দেখতে পাইনি, সরি, এক্সট্রিমলি সরি। এই রকমের প্রথম। সো যখন আমি ছবি করছি, উনি যখন আমার ছবি করাচ্ছেন, তখনও আমার কিন্তু কোনো ধারণা নেই পৃথিবীর সিনেমা অ্যাপার্ট ফ্রম হলিউড। এবার মৃণাল সেনের ছবি করতে যাচ্ছি বলে চলো একটু পড়াশোনা করিনি, সেটাও আমি করতে পারিনি, বিকজ আমার সময় দেওয়া হয়নি। অ্যান্ড আমি জাস্ট আমায় যা বলছেন আমি করে দিচ্ছি, বিকজ বাদল সরকার আমাকে ট্রেন করেছেন অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার লজ্জা নেই, যা বলছে করে দিচ্ছি, 1:1 টেক। কিন্তু হয়ে যাওয়ার পর আমি রিলেট করছি না। আমি কোথাও গিয়ে আমার যা বিশ্বাস, আমার যা মনে হয়, ওনার যা বিশ্বাস ঠিক আলাদা। আমি একটু গুটিয়ে গুটিয়ে থাকতাম এবং নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা, তর্কাতর্কি, ঝগড়াঝাটি হতে হতে শেষ দিন গিয়ে প্রচণ্ড ঝগড়া এবং ভীষণ ভালোবেসে ফেললাম, হোয়াট এভার দ্যাট ইজ। কিন্তু ওনাকে আমার ভালো লেগে গেল সামাউদিয়া। কলকাতা মোটে ভালো লাগতো না, জার্মানি ব্যাকস্টেজ থিয়েটার, জ্যাজ, এসব শুনতে ভালোটার লাগতো। সো এবং পরবর্তীকালে যখন আমি মৃণাল সেনের ছবিগুলো দেখতে আরম্ভ করলাম, ভালো করে দেখতে 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 আরম্ভ করলাম, তখন অবভিয়াসলি আকাশ কুসুম বিকেম ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফিল্মস, যেটা এত বিতর্কিত ছবি, কিন্তু আমার মনে হয় দ্যাট ওরম ছবি ভারতবর্ষে কেন অনেক জায়গায় হয়নি। এবং পদাতিক ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মেমোরিজ অফ আন্ডার ডেভেলপমেন্ট বাদ দিলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিনেমা। ওই রকম সিনেমা হতে পারে না। এবং অবভিয়াসলি এই আকালের সন্ধানে, এবং চালচিত্র অসম্ভব আধুনিক লাগে দেখতে। এখন দেখলে মনে হয় এইরকম একটা আধুনিক ছবি কী করে একটা লোক করছে কলকাতায় বসে। এই যে আমি পদাতিক বলছি, আমি কিন্তু ধৃতিমানকে দেখছি এখন। আমি যখন দেখি, অবভিয়াসলি সে নকশাল একটা ছেলে, সে পালাচ্ছে, কিন্তু সে তার সঙ্গী নকশাল যে পাশের জন যে আছে, যদি ছবিটা দেখেন বুঝতে পারবেন, তার মতো নয়। সে মনে হচ্ছে যেন একটু আরেকটু বেশি লেখাপড়া জানা, আরেকটু বেশি শিক্ষিত, আরেকটু জানে। সে তার চেহারাটাই বলে দিচ্ছে, তার চেহারাটাই বলছে, রঞ্জিতদার চেহারাটাই বলছে যে স্যুট চাকরিটা পায়নি তো কী হয়েছে, সিগারেট খাচ্ছিল। পেছন থেকে মৃণাল সেনের ভয়েস ওভার খুঁচিয়ে যাচ্ছে, আচ্ছা আপনি চাকরিটা পেলেন না, আপনার রাগ হচ্ছে না কেন? না আপনি যাবেন, আর পেয়ে যাব। মানে রঞ্জিতদার চেহারার মধ্যে কিন্তু ওটা নেই। ওই লোকটা খুঁচিয়ে 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 তাকে রাগালো। সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছিল, তাই না, যে আমি স্যুটটা হয়নি, পরের বার আর স্যুটটা ঠিক আছে হয়নি দাদা, হয়নি, চাকরি না হলেও চলে। খুঁচিয়ে 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 রাগিয়ে তাকে নিয়ে গেল। সো অবভিয়াসলি অ্যান্ড হি রিভোল্টেড ইন দি এন্ড। সে সাংঘাতিক, তার রাগটা বেরিয়ে এলাম। যে রাগের ইতিহাসে যাচ্ছি আমরা ক্যালকাটা 71-এ, রাগের ইতিহাস, একটা রাগ আরেকটা রাগ আরেকটা রাগ করতে করতে সে ধৃতিমানকে দেখেই বোঝা যাচ্ছে যে এ কিন্তু একটু বেমানান, এ প্রশ্ন করবেই। এবং যখন সে যেটা নিয়ে ভীষণভাবে ক্রিটিসাইজ করেছিলেন মানুষ, মৃণালদাকে নিয়ে তো সবাই সব ছবিতেই ক্রিটিক্যাল হয়েছে। আগের ছবিতে এমন উত্তেজিত হলো নকশাল বাড়ির ছেলেরা, পরের পদাতিক দেখে তারাই প্রায় মার কাট, একই উনি আমাদের এরকম গালাগালি দিচ্ছেন। গালাগালি নয়, এই ছেলেটা প্রশ্ন করবে। তার প্রথম চেহারা দেখেই বোঝা যাচ্ছে দ্যাট হি স্লাইটলি একটু কীরকম, মানে একটা প্রশ্ন করবে সে। এবং সে যখন ওই
অত উঁচু বাড়িতে গেছে সে, সেই বাড়িটা একা 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 ভাবতে 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 আস্তে আস্তে প্রশ্ন করতে আরম্ভ করে পার্টির বিরুদ্ধে যে আমরা কি তাহলে ক্যানন ফডার, আমরা কি তাহলে ব্যবহৃত হচ্ছি। আস্তে আস্তে ইউ ক্যান ফিল দ্যাট হিজ কোয়েশ্চেন্স। এটা ধীতিমান ছাড়া হবে না, এটা রঞ্জিতাকে দিয়ে হয় না। সো আমি বোঝাতে পারছি। সো একটা মানে আমার কিরকম মনে হয়, প্লিজ কিছু মনে করবেন না, মানে খারিজের অঞ্জন সেন অঞ্জন ছাড়া হয় না। মানে ইট হ্যাজ টু বি সামবডি হু ইজ সোফিস্টিকেটেড মিডল ক্লাস, কিন্তু কোথাও গিয়ে তাকে তাকে মানে বলো অনেক জামা কাপড় পরিয়ে টরিয়ে মধ্যবিত্ত, কিন্তু তার একটা উচ্চ মধ্যবিত্ত হওয়ার ইচ্ছা আছে। এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট ছিল। সো চরিত্র আমি যত না হয়েছি, মৃণাল সেন লেখা বা স্ক্রিপ্টের সময় কাস্টিং করার সময় সিমি গারেওয়ালকে দেখেই বোঝা যাচ্ছে, মানে সামহাউ দি আদার ডিম্পল কাপাডিয়াকে দেখে বোঝা যায় যে অদ্ভুত একটা মহিলা, একটা ওই যে বারবার করে বলছে আটকে আছে একটা বাড়ির মধ্যে, অসম্ভব সুন্দরী একটা মহিলা। সো সামহাউ দি আদার হিজ কাস্টিং ওয়াজ অলসো মানে ওয়াজ ভেরি মাচ লাইক হিজ ক্যারেক্টার্স, আমার এটা মনে হয়। সো এটা একটা অ্যাডেড। তারপরে তুমি তোমার মতন করে করো। তো স্ক্রিপ্ট অর্ধেক সময় লিখেছেন, অর্ধেক সময় লিখিনি, আমরা নিজেরা নিজেদের মতন করে করেছি। অ্যান্ড উনি খুব অ্যালাউ করতেন ইম্প্রোভাইজ করতে, বিকজ সামহাও উনি ছবি তৈরি করতে করতে তখন ছবিটা হতো, এডিটিংয়ে গিয়ে আবার একটু হতো, তারপরে আবার একটু হতো, তারপর আবার একটু হতো। তার মানে কি কিছুই জানে না, মাথার মধ্যে সবই আছে, কিন্তু ওই রকমভাবে তৈরি হতো। আমি সেটা যখন সিনেমা করতে এসেছি, আমি সেই জিনিসটা খুব ইনহেরিট করেছি, সেটা অবচেতনভাবে আমার মধ্যে ঢুকে গেছে, বিকজ আমি বায়াসড। 43 বছর একটা লোকের সঙ্গে যদি আমি কাটিয়ে থাকি, আই উইল অটোমেটিকলি বি বায়াসড। তা বলি কি আমার সত্যজিৎ রায়কে ভালো লাগে না? আমার খারাপ লাগে। মৃণালবাবু শ্রেষ্ঠ ছবির মধ্যে বারবার 10টা ছবির মধ্যে একটা বলুন উনি অপরাজিত, কোনোদিনই আপনি ছাড়ছেন না। সত্যজিৎ রায় বাদ দিন, না অপরাজিতটাকে রাখো। তারপরে কি একটা চাপলিন ঢোকাবো, একটা গোদার, এই করে অপরাজিতকে ছাড়তে পারছে না। অথচ মৃণালবাবুর সঙ্গে সত্যজিৎবাবুর কত রকম ক্রাইসিস হয়েছে, সারা জীবন ধরে হয়েছে, কিন্তু অপরাজিতকে ছাড়ছে না। আই নো ওয়াই, কেন সেটা জানি আমি। এবং আমিও যখন ছবি করতে এলাম, আমার পক্ষে ইট ওয়াজ ইম্পসিবল টু মেক আ কাইন্ড অফ সিনেমা উইচ ইজ নট লাইক ইট। আমার কাছেও একটা স্ক্রিপ্ট আছে, কিন্তু সেটা শেষ কথা নয়, সেটা চেঞ্জ হতে পারে, পাল্টে যেতে পারে। এবং জয় জানে যে আমেরিকাতে গিয়ে অনেক কিছু পাল্টেছে, আমাদের এখানে এসে অনেক কিছু পাল্টেছে। আমারও হ্যান্ড হেল্ড ক্যামেরাতে ইউজ করতে ইচ্ছে করছে, আমারও জাম্প শট, মানে গল্পের কোনো মিল নেই। কিন্তু মানে আমি যেটা বলছি সেটা একটা ব্যক্তির ক্রাইসিস, মৃণাল সেন যেটা বলছেন সেটা একটা সমাজের ক্রাইসিস, কিন্তু তৈরি করাটা আই উড সে আই ইনহেরিটেড ফ্রম মৃণাল সেন। অ্যান্ড পরবর্তীকালে তখন যখন আমি করেছি, তখন গোদারের ছবিও দেখেছি, ফ্রেঞ্চ নিউ ওয়েভ, ট্রুফো দেখেছি, কিন্তু সামহাউ দি আদার মৃণাল সেন ওয়াজ দ্য পার্সন। তার ওই মাঝখানের ছবিগুলো ফ্রম ভুবন সোম রাইট আপ টু কোরাস, খারাপ ছবি ভালো ছবি আমি জানি না, রাইট আপ টু কোরাস, পদাতিক, চালচিত্র অবধি, চালচিত্র সাউন্ড রিল চালিয়ে দিচ্ছে। তো এই যে সময়কার যে এলো পাতারি ছবি, একটা পাগলাটে ব্যাপার, যেটা গল্প বলছে না, যেটা ছবি দেখাটাই একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, ছবি দেখাটাই একটা পলিটিক্স হয়ে যাচ্ছে, ছবি দেখাটাই একটা বিষয় হয়ে যাচ্ছে। আমি এক ছবি দেখতে গিয়ে দেখলাম একটা লোক, সে গিয়ে অনেক চেষ্টা করে সংসার তৈরি করে সংসার পারল না করতে, সে ভেঙে পড়লো, মরে গেল। এটা গল্প। উনি যেটা করছেন সেটা হচ্ছে দ্য মেকিং অফ হিজ ফিল্ম ইজ অ্যাকচুয়ালি টেলিং ইউ দ্যাট এটা সিনেমা, এটা সত্যি নয়। ইউ আর অ্যান অডিয়েন্স, you are like the character is a hypocrite, you are also an hypocrite, and everybody, all of us are hypocrite, আমিও হিপোক্রিট, সবাই মিলে হিপোক্রেসি সেলিব্রেশনটা করবো। এবং সেটা খুব সুবিধের নয়, কিন্তু ইটস আ ভেরি সাবভার্সিভ জায়গা, বাট হি ইজ ডুইং দ্যাট। তার মেকিংটাই সেটা বাদ দিয়ে আমার পরবর্তীকালে উনি আবার অন্যরকম অন্য ধারার গল্প বলার ছবিতে চলে গেলেন।
আমি ইনহেরিট করেছি ওই পিরিয়ডটা, আমার খুব ভালো লাগতো, যে কারণে উনি যখন এলেন বং কানেকশন দেখতে, আমি নিয়ে এসলাম ওই ফোরামে মাল্টিপ্লেক্সে একটু দেখতে হবে। আমি বললাম মাল্টিপ্লেক্সে যাবেন? না প্রিয়া সিনেমা। আমি না মাল্টিপ্লেক্সে চো, মাল্টিপ্লেক্স পপকর্ন খায় লোক চো, না ওখানে সিনেমাটা দেখতে। আমি চলুন না, টানতে টানতে মাল্টিপ্লেক্সে নিয়ে গেছি, যা হয় তুমি দেখো ওখানে বসে। দেখেছে অদৃশ্যতাও গেছিল সঙ্গে, কে বসেছে তখন মৃণালদা একটু একটা পায়ের প্রবলেম হচ্ছিল, দেখে দারুণ লেগেছে, আমাকে বলছে দারুণ হয়েছে ছবিটা, দারুণ। আমি কেন বলুন তো, কেন এত ভালো? বললো বিকজ ইট ইজ ভেরি অ্যান্টিসেপটিক। মানে তুমি কোনো জিনিসকে বিল্ড আপ করতে কেটে দিচ্ছ, এটা করতে করতে এটা ভেঙে দিচ্ছ, এটা করতে করতে একটা গল্প বলতো আরেকটা গল্প চলে, এই গল্প বলতে এইটা কোনো দিকে হারিও না। দিস আ ভেরি ইন্টারেস্টিং থিং। বাট হোয়াট আই লাইকড ইজ তোমার বেসিক গল্পটা কিন্তু অপরাজিত, তোমার বেসিক গল্পটা কিন্তু অপুর গল্প, তোমার বেসিক শ্যুটটাও কিন্তু সত্যজিৎ রায় তারারা তারারা বলে, দ্যাট ইজ ইনক্রেডিবল। বাট স্টাইলটা আমার মতন, আপনি এটা কেটে ধরেছেন আপনি, বলছে হ্যাঁ এটা এই স্টাইলটা হারিও না, দিস ইজ ইনক্রেডিবল। অসম্ভব প্রশংসা করেছে। মানে এই যে একটা সিনেমাকে ভালো লাগা, এবং কারো ছবি ভালো লাগলে তাকে ডেকে এনে খুব ভালো টালো বলে লাস্টে অ্যান্টিসেপটিক ছবি করো না প্লিজ, অ্যান্টিসেপটিক ছবিটা করো না। এবং আমি যখনই গেছি বলতে যে আমি একটা ছবি করছি, তা বলে যে হ্যাঁ কী করছো এটা, এবার একটা কিনি। আমি বলছি যে কত বাজেট? আমি বললাম এটা এই 40 লাখ মতন। ইন্টারেস্টিং ছবি, আমার মনে হয় এটা বেটার হবে তোমার আগের ছবির থেকে। আর ছবি আর স্ক্রিপ্টটা শুনুন, স্ক্রিপ্টটা আপনি শুনুন ব্যাপারটা, স্ক্রিপ্টটা হবে, তুই স্ক্রিপ্ট লিখে বলছি, স্ক্রিপ্ট লিখো না। আপনি বাজেট শুনে ভালো বলছেন কেন? কারণ আবার কোথাও একটা ছবি করতে গিয়ে রঞ্জনা, যদি রঞ্জনা আমার খুব ভালো লেগেছিলো, আমাকে গেছে বলছে তো বাজেট কত ছবি তুমি করছো, ওই মেয়েটাকে একটা মেয়ে নিয়ে কি অসম প্রেম শুনছে। আমি বললাম যে হ্যাঁ কত বাজেট? ওটা ওই 80 মতো। আমার না এই অসম বয়সের প্রেমের ছবিটা সুবিধে লাগছে না, আসলে বাজেটটা বেশি হয়ে গেছে, বাজেট বেশি, এইটা আমার মোটে সুবিধে লাগছে না। তোমার একটা বাচ্চা মেয়ের সঙ্গে এত প্রেম করার কি দরকার? হ্যাঁ আসলে ছবিটা পরে দিকে কিন্তু অসম্ভব প্রশংসা করেছিলেন আমাকে, অসম্ভব জড়িয়ে ধরেছিলেন, মানে ওয়ান্ডারফুল ছবি, দারুণ ছবি, ভীষণ অ্যাহেড অফ টাইম। কিন্তু ছবির বাজেট বেড়ে যাওয়াতে ওনার বক্তব্য হচ্ছে ছবি যদি বাজেট বেড়ে যায় তাহলে তোমার কন্ট্রোলে থাকবে না, তুমি আর পাগলামি করতে পারবে না। আর আমি এটা বিশ্বাস করি, এটা অরিন্দম সামনে, সমীকদার সামনে, একটা ফিল্ম মেকার যদি পাগলাটে না হয় সে ফিল্ম বানাতে পারে না, অত হিসেব করে সিনেমা হয় না। একটু পাগল লোক ছাড়া, ইরেসপন্সিবল লোক ছাড়া না আর্ট হয় না বলে আমার মনে হয়। আমি সারাক্ষণ যদি ভাবি কখন বাড়ি ফিরে এসে বউকে বোঝাবো, তাহলে কাজ করবো কখন, আর বউ চুলোর ধরে যায়, মানে আরে ঠিক আছে, মানে এইটা না, এটা আর্টিস্টরা এরম হয় না। মানে থিয়েটারের লোকেরাও যদি সারাক্ষণ ধরে ভাবে বাড়িতে গিয়ে বাজারটা কীরকম করবো, আমার মনে হয় থিয়েটার হতে পারে না। থিয়েটারের লোকেরা অসভ্যতা করেই করে, এটা ছাড়া মানে হয় না। আর্ট ইজ অ্যাবাউট পিপল হু আর অন দ্য রং সাইড অফ দ্য প্লেস। সে শিশিরবাবু, গিরিশবাবু থেকে আরম্ভ করে হুয়েভার, জানি না অ্যান্টনি পার্কিন্স, আমার জানার দরকার নেই। আমি মনে করি সবাই একটু অদ্ভুত হয় এবং তাদের কন্ট্রোলে রাখে, তাদের মানে আমি কম পাগল, মৃণাল সেন আমার থেকে বড় পাগল, তাদের হয়তো কন্ট্রোলে রাখে প্রডিউসাররা, কারণ তারা টাকা দিচ্ছে, তারা হয়তো তাদের, আর প্রডিউসার যদি মোটামুটি ভালো মানুষ হয়, দের ইজ নাথিং লাইক ইট, চূড়ান্ত পাগলামি করা যাবে। এটা একটু ভালো মানুষ একটু টাকা দিচ্ছে, তাদের মানে আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি সত্যি বলছি, কিন্তু আমি বিশ্বাস করুন, এবং যারা খুব ভেবে চিন্তা করে প্ল্যান করে হিসেব করে এইটা করলে ওটা চলবে, ওটা করলে আমি তাহলে প্রিয়া সিনেমার ইভিনিংয়ে এইটা দর্শক আমার টার্গেট অডিয়েন্স অ্যালগোরিদম, এটা হলে কি ছবি হবে না। আমি বলছি ছবি হবে না, এই ছবি হয় না এরকমভাবে, ইট ক্যানট হ্যাপেন। ফিল্ম থিয়েটার হিসেব করে হয় না, ভালো হয়ে যায় কখনো। এই যে আমার অদ্ভুত লাগলো, আমি কোনোদিন এক্সপেক্ট করিনি সৌমিকদাটা বলবে যে সত্যজিতের আসার পর আমরা বাংলা ছবিকে আর সম্মান দিইনি। আই ফেল্ট সো নাইস, বাট ইট ইজ ট্রু তো দ্যাট
মানে আগে যারা হিট ছবি করেছে তারা কিন্তু হিসেব করে করেছে নাকি, মানে আমি শুনেছি তো অনুপ কুমারকে নায়ক বানাতে বলেছিল উত্তম কুমার পলাতকে, তো অতটা না হিসেব করে হয় না, একটু পাগলাটে লোকের দরকার। মৃণাল বাবু ওয়াজ ওয়ান অফ দোজ ম্যাড পারসনস, মানে সারাক্ষণই নিজেকে কন্ট্রাডিক্ট করছে। এই যে পাগলামোর সাথে মৃণালদার আমার ভীষণভাবে মনে হয় যে কোথাও একটা চলচ্চিত্র, সঠিক চলচ্চিত্র কাকে বলে আমি জানি না, কিন্তু সেই চলচ্চিত্র যেটা একটা প্রভাব ফেলতে পারে সেই চলচ্চিত্র তৈরি করার জন্য একটা অসম্ভব সাহসের দরকার। দেখো সেটাকে আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে বোঝা, সেটাকে বহন করা, সেটাকে তার ইতিহাসকে নিয়ে যাওয়ার জন্যই তো তুমি রেয়ার স্পিসিস বলছো শ্রমিকদাকে, যে সে কিন্তু আস্তে আস্তে বুঝে সেটাকে এগিয়ে দিচ্ছে টুয়ার্ডস দ্য ফিউচার, তাকে মূল্যায়ন হচ্ছে। নিজেকে নিজেই মূল্যায়ন কেন সে করবে, একটা আর্ট ক্রিয়েট করে দেবে। তারপর তার কাজটা কীরম হলো, উৎপল দত্তের কাজটা বা বাদল সরকার কি করতে চেয়েছিল সেটা শ্রমিকদা কিন্তু বহন করে নিয়ে যাবে, বাদল সরকার কি সেটা করবে? আমি বলছি এই 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 জিনিসটা না হলে না হয় না, এটা একদম মানে এবং যেটা আপনি বললেন যে হেরিটেজের কোনো মানে নেই, কোনো রেস্টোরেশনের ব্যাপার নেই, কেউ কোনো কিছু মানে আমার কাছে মনে হয় বাংলা সিনেমার সত্যি তো মূল্যায়ন হয়নি, সত্যি কি মানে মানুষ বুঝেছে, হ্যাঁ সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক একটু নিয়ে আলোচনা হয়, কিন্তু হিস্ট্রি সেটা চেঞ্জ হয়েছে ওভার দ্য ইয়ার্স, হ্যানা তেনা, থিয়েটার কত দু একজন মানুষ ছিল বলে হয়ে গেছে, দু একজন না আরো 10-12 জন 13 জন 14 জন ফিল্ম ক্লাব, ফিল্ম সোসাইটি ভোগে। এখন একটা ফিল্ম ক্লাব হয় না কেন, একটা ফিল্ম সোসাইটি হয় না কেন, অঞ্জনদা এই ডিসকাশন হয় না কেন, সেমিনার হয় না কেন, তর্ক হয় না কেন? বিকজ সামহাউ দি আদার ওই রেস্টোরেশন, এটা ভীষণ ভালো একটা জায়গায় তুমি ইউ পয়েন্টেড আউট অঞ্জনদা। আমার মনে আছে তরুণ মজুমদার মারা যাবার কিছুদিন আগে, মাত্র কিছুদিন আগে আমাকে একদিন ফোন করেছেন এবং 40-45 মিনিটের আড্ডা, তো ওখানে উনি এই কথাটা বলেছিলেন যে আপনারা আজকাল কথা বলেন না একে অপরের সাথে, আপনারা কনভার্স করতে ভুলে গেছেন। এবং অরিন্দম, আমি আপনাকে, তরুণ মজুমদার মানে পৃথিবীর সবাইকে আপনি বলতেন, সেটা ওনার, তো বলছে যে আপনারা কনভার্স করতে ভুলে গেছেন। এবং সেই করতে গিয়ে বলছেন যে জানেন সত্যজিৎ বাবু যখন এরকম ছবি এডিট করছেন তো আমাকে ডেকে পাঠিয়ে বলছেন যে এই আমার এই এডিটের জায়গাটা দেখো তো কেমন হয়েছে। এই যে আমাদের মধ্যে একটা পারস্পরিক, তপনবাবু, তরুণবাবু ছবি, বাসু চ্যাটার্জির কি হতে পারে, একটা পিয়াকি ঘর করে আর একটা পদাতিক করে, কিন্তু ভাব ভালোবাসা তো রয়েছে। তোমার ছবির দু একটা অংশ দেখব এবং সেখানে নিয়ে একটু এবার সহজভাবে মৃণালদার কিছু পাগলামো ছিল, মৃণালদার দেশলাইয়ের বাক্সর পাগলামোর গল্প, মৃণালদার ছবিতে শুটিংয়ের সময় খাওয়া দাওয়া, সেটার একটা কারণ আছে। এটা একটা অসম্ভব সুন্দর জায়গা স্পর্শ করে মানুষ মৃণাল সেনকে, যে যারা কাজ করতে আসছে তারা তো আলটিমেটলি যে টেকনিশিয়ানরা তারা একটু ভালো খেতেও আসে, তো খাওয়াটা নিয়ে কখনো কম্প্রোমাইজ করতেন না। এবং সেটা আমি অঞ্জনদার সাথেও কাজ করতে গিয়ে দেখেছি। মানে প্রসঙ্গত আমি অঞ্জনদার প্রচুর ছবির এক্সিকিউটিভ প্রডিউসার, লাইন প্রডিউসার হিসেবে কাজ করেছি, আমরা অনেকগুলো কাজ একসাথে করেছি, তো সেখানেও অঞ্জনদা খুব স্পেসিফিক অ্যাবাউট খাওয়া দাওয়াটা কী হবে ইত্যাদি। হ্যাঁ, আর সন্ধেবেলা বেশি সন্ধে হয়ে গেলে আর আমরা সিনেমা করব না, সেটাও অঞ্জনদার আছে। আমার যেটা মনে হয় দ্যাট উই শুড, আমি জানি না আপনারা প্রশ্নও করতে পারে, আমার মনে হয় আজকে আমরা মৃণাল সেনকে নিয়ে বলছি, তো আই থিঙ্ক ইফ উই ক্যান, উই শুড ইনহেরিট দ্যাট স্ট্রেংথ অ্যান্ড দ্য এবিলিটি টু নিজেকে কোয়েশ্চেন করা, নিজেকে প্রশ্ন করা, যেটা সমিতা বলছিল, নিজেকে বাদ দিয়ে কি করে আমি কাজটা করব, নিজেকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এবং সেটা
সেটা যেরকমই হোক, সেটা তারপর দেখা যাক না। মৃণালদার আর একটা জায়গা ছিল, সেটা হচ্ছে টু অ্যাপ্রিসিয়েট দ্য অনেস্টি অ্যান্ড গুডনেস ইন আদার্স। অসম্ভব প্রশংসা করতে পারতেন, অসম্ভব ক্রিটিক্যালও করতেন। ক্রিটিক্যালও কি গালাগালি করেছে ব্যোমকেশ করার জন্য, আমায় ঢুকতে দেবে না বাড়িতে, তুমি বন্ধ করো এই ধুতি পরার লোকটাকে নিয়ে, কোথা থেকে এনেছো তুমি? তার কোনো সত্যি আমাকে ভীষণ রাগ করেছে। পুরনো বাংলা সিনেমা এগুলো কোথা থেকে এসছে, জঘন্য বাজে। সত্যজিৎ রায় করেছি, তাও এটা ঠিক আছে, তুমি এটা বন্ধ করো, না হলে আমার বাড়িতে আসবে না। তোমার কোথায় গেল হাফ প্যান্ট পরে জিন্স টিন্স পরে বাচ্চা ছেলেগুলো চেঁচামেচি করতো, ওটা আমার বেটার লাগছে। এটা কি হয়েছে কি ব্যোমকেশের, বন্ধ করো। আমি না, একটা পয়সা করছে প্রডিউসার, পয়সা করছে, তুমি আগেরটাও পয়সা করেছিল। সো প্রচণ্ড বকতেনও। সো হি ওয়াজ লাইক, আজকে আমি বুঝতে পারি আমার ব্যোমকেশগুলো কি খারাপ, কি খেলো, কি বিচ্ছিরি। অথচ আবার দত্তটা ভালো, যেটা উনি ভালো বলছেন। সো আমি সামহাও মানে উনি তো ক্রিটিক্যালও ছিলেন। He was very critical about people. Also he loved a lot of people. মানে সেই মজাটা ছিল, বিকজ দ্যাট ইজ, কারণ ভাবা যায় না যে, আমি ভাবতে অদ্ভুত লাগে, আমি যতদূর শুনেছি মৃণালবাবুর সব থেকে বৈশিষ্ট্য আমার যেটা মনে হয়, যেটা নিয়ে আমি ছবিটা করেছি, ইজ টু বি এবল টু বি কমফোর্টেবল উইথ সামবডি তার থেকে আলাদা। আমি মানিকবাবুর সঙ্গে খুব একটা মিশিনি, গেছি তার বাড়িতে, সবসময় একটা মনে হতো যে আই এম দেয়ার, মানে আই এম ইন ফ্রন্ট অফ আ গ্রেট ম্যান। মৃণাল সেন কোনোদিন আমার মনে হয়নি দ্যাট আই এম ইন ফ্রন্ট অফ আ গ্রেট ম্যান, বাট হি ওয়াজ গ্রেট। অফকোর্স আমি গিয়ে ব্রায়ান বলে একটা লোককে ডাকছি, পরে আমি বুঝি মৃণাল ব্রায়ান ডি পামা। তুমি চুপ কর, কে? সিডনি লুমেটকে একটা লোক সিডনি বলে ডাকি। আমি অবাক হাঁদা হয়ে তাকিয়ে আছি। তো কিন্তু সামনে থেকে দেখে কখনো আমার মনে হয়নি দ্যাট সে ফ্রন্ট। সো হি ওয়াজ এবল টু interact with his kind, তার মতো মানুষ, তাপস সেন বলুন, অলসো হি কুড ইন্টারাক্ট, যেটার জন্যই হি উইল বি একাই 100, ইজ হি কুড ইন্টারাক্ট উইথ দি অপোজিট। মানে মৃণাল সেন এক চুল মদ খায় না, মহাজন ফ্লোরে মদ খাচ্ছে, মানে শুটিংয়ের সময় হি ইজ ড্রিঙ্কিং অ্যালকোহল। এটা সম্ভব? ইজ ইট পসিবল? হাউ ইজ ইট পসিবল? মানে আমি সবসময় ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করেছি, উনি সমষ্টিতে। হাউ ডিড উই লিভ ফর সো লং? এই যে বিপরীত চিন্তা নিয়ে মানুষ থাকতে পারে, তাদের যদি বেসিক সেন্স অফ হিউম্যানিটি থাকে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ মানুষ যদি থাকে, তাহলে দুটো বিপরীত চিন্তার মানুষ একসঙ্গে সারা জীবন থেকে যেতে পারে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাসপেক্ট অফ মৃণাল সেন। আর একটা সরলতার অ্যাসপেক্ট ছিল, যে এটা সম্ভব, যে তা কি করেছে করছে। ইট ইজ ভেরি, আমার কাছে এটা সব থেকে বড়। বাট সেটা করতে গেলে কিন্তু পরস্পরকে রেসপেক্ট করতে হয়। মানে আই হ্যাভ টু রেসপেক্ট দি আদার পারসন, অ্যান্ড দ্যাট আদার পারসন অলসো হ্যাজ টু রেসপেক্ট মি। আমাকেও বুঝতে হবে যে সমাজতন্ত্র কী, এবং সেও বুঝতে হবে যে ছেলেটা বকাটে বাঁদর নয়, সে কিন্তু মোটামুটিভাবে একটু পড়াশোনা করে এসছে আমার সামনে। এই মিউচুয়াল রেসপেক্টটা না থাকলে আমার মনে হয় একটা অটোক্রেসি, একটা আমি ঠিক, আমি শেষ কথা, এটা এসে যায়। থিয়েটার হোক, সিনেমা হোক, আপনি শেষ করুন। তোমার দু একটা একটু, ওটা লাস্ট, ওটা শ্রমিকদা বলবেন, আমি তার সাথে একটু বলি যে আরেকটা মানুষ মৃণাল সেনের একটা অদ্ভুত শিশুসুলভ সরলতা ছিল। আমি সেইটির একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি, সেইটুকুই শুধু। মহাপৃথিবী ছবিটা যখন মৃণালবাবু করেন, একই সময় সত্যজিৎবাবু শাখা প্রশাখাও করেন। তো এই দুটো ছবি নিয়ে আমি তখন একটা কাগজে দুটোরই খুব দুটোকে ধসিয়ে একদম শেষ করে দিই, ধসিয়ে আমি একটা খুব কড়া সমালোচনা লিখি দুটোকে। আচ্ছা, আমি একটা কথা বলবো, আমি এটা বলতেই হবে আমাকে, আমি প্লিজ আমাকে। এই সমালোচনায়, মৃণাল সেনের ছবির সমালোচনাতে একমাত্র ভালো জিনিস বলেছিল আমার অভিনয়টা, আমার অভিনয়টা একটু ভালো বলেছিলেন তুই। এবং তাতে মৃণালবাবু, যাই হোক, আমি এটা বলছি এই কারণেই, কারণ ঠিক তার আগে আমাকে মমতা ফোন করেছিল যে
এই মানিকবাবু তোমার কথা জিজ্ঞেস করছে। আমি বললাম কী হয় মানিকবাবু, সৌমিকদা তো সবাই জান, মানিকবাবু তোমার কথা জিজ্ঞেস করছে, তোমাকে ডাকবে বোধ হয়। আর আমাকে ডাকবে কি, বলে একটা ছবি করছে, তোমায় ডাকতে পারে, আসছে তোমার কাছে। আমার মানে ছোট ভাই, সব থেকে ছোট ভাই সৌমিত্রদাও বোধ হয় বলেছে, মমতাও বলেছে, দীপঙ্কর দেও বলেছে, সবাই বলেছে অঞ্জনকে নিন। আচ্ছা, তারপরে মানিকবাবু আমায় ডেকেছে, আমি গেছি, এমনি কথাবার্তা, কেমন আছে মৃণাল, কেমন আছে, এ আছে সে আছে, চেক শার্ট আছে, তোমার চেক শার্ট পরো? আমি হ্যাঁ, ভীষণ প্রিয়। যা বলে হ্যাঁ বলে দেখে কথাবার্তা বললো টুল, বলে এমনি ডেকেছিলাম তোমার সঙ্গে একটু কথাবার্তা বলবো টুলবো, এটা বলে টুলে আমাকে ছেড়ে দিল। আমি বুঝতে পারলাম দ্যাট হি জাস্ট ওয়ান্টেড টু সি মি একটা কিরকম। এইবার আমি তো লাফাতে বেলতলা রোড, মৃণালবাবু ছেড়ে দিন। এবার মানিকবাবু ডেকে নিয়েছে, আপনি ভাবুন অন্য কাউকে নিয়ে, আমি আর নেই। সত্যজিৎ রায় ডেকেছে, কলার ফলার তুলে ঘুরবো আমি। আর গীতাদি বলছে না না না, অঞ্জনের এটা পাওনা ছিল, গীতাদি এটা পান। আর মৃণাল বলছে ঠিক আছে, কী পাঠ বলতে হয়, না পাঠটা ছাড়ুন, আমি পাঠ পাচ্ছি করে তো উঠতে না। তারপর আর ফোন আসে না, আমি ফোন আসছে না। তারপরে মমতার ফোন, মমতার সঙ্গে, এই শোনো কি করেছো তুমি? আমি কেন? তুমি বাদ হয়েছো। আমি কেন? কারণ কেউ না কেউ ওনার প্রোডাকশনের বলেছে অঞ্জন কথা শোনে না, মৃণালবাবুর সঙ্গে তর্ক করে, এ করে তা করে, মহাজনের সঙ্গে মদ খায়, কথা শোনে নাটা মানিকবাবুর একদম ভালো লাগেনি। কথা শোনে না, অবভিয়াসলি আমি কথা শুনি না, এটা হতে পারে। আমি ভীষণ যা বলে নিনাদি যা বলে আমি করি, আমি কথা শুনি না। আমি তো দোষ, তুমি এটা তোমার বাজারে তুমি রটিয়েছো নিজের সম্পর্কে, তুমি কথা শোনো না। আর মমতা, আমি কথা শুনি না, এটা হতে পারে, কেউ এরকম বলতে পারে। বলছে না, কিন্তু মৃণালদারি আর একটা অ্যাক্টরকে নিয়েছে, মানে একটা অ্যাক্টর বাদ হয়েছে, মৃণালের ওই অ্যাক্টর বাদ দাও, রঞ্জিত থেকে নাও, তো রঞ্জিত মল্লিককে নিয়েছে। মৃণাল সেন অ্যাক্টর রঞ্জিত মল্লিক, ওকেই নিয়েছে, ঠিক আছে আর কী হবে। আমি মন টন খারাপ করে কি বেলতলা রোডে গিয়ে, মৃণালদা হয়নি, কী কাণ্ড, ভ্যা করে প্রায় কান্নাকাটি। মৃণালদা চল আমরা ছবি করবো করে টোরে মহাপ্রতিম বলে, সেই বছরই হলো। আর দুটোতেই সৌমিকদার দুটো ছবি ধসিয়ে দিয়েছে দুজনকে। তো এইটে বেরোনোর পরে এটা প্রতিক্ষণে লিখেছিলাম। তো লেখার পরে সত্যিতো কী রিয়াকশন আমি জানি না, সত্যিতো খুব ওভার রিয়াক্ট করতেন, মানে কোনো রকম সামান্যতম সমালোচনাতে ভীষণ ওভার রিয়াক্ট করতেন। এনিওয়ে, কিন্তু এই ক্ষেত্রে আমি দুটোকেই সমানে করি। আমার বেসিক বক্তব্যটা ছিল যে তখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে এবং আমার মনে হচ্ছিল দুটো ছবিতে ইট ওয়াজ আ ক্রাইসিস অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রিভিয়ালাইজড ইন বোথ দ্য ফিল্মস। মানে দুজনের কেউই তার পলিটিক্সের ইনর্মিটিটা বোঝেননি বলে আমার মনে হয়েছিল, এবং সেইখান থেকে আমার খুব স্ট্রংলি ক্রিটিসাইজ করেছিলাম। মৃণালবাবু ওটা বেরিয়ে যাবার 2-3 দিন পরে আমাদের একজন কমন বন্ধুকে ফোন করে বলেছেন যে দেখেছেন শ্রমিক কীরকম গালাগাল দিয়েছে আমাকে। তা তিনি বলেছেন যে তা আমায় বলছেন কেন, শ্রমিকদাকে বলুন। না, শ্রমিককে যদি বলি না, ওরকম ছবি করলে ওরকমই গালাগাল খেতে হয়। তো দিস ইজ টিপিক্যাল মৃণালবাবু। আমি একেবারে, এবং এই ভদ্রলোক মানে অবভিয়াসলি মৃণালবাবু চেয়েছিলেন দ্যাট হি কনভেড ইট টু মি, সো ওটা আমার কাছে কনভেড হতে আমি পরের দিন মৃণালবাবুকে ফোন করবেন বলেছি, নেই করে দুজন উই আর লাফড ওভার ইট। এখন হ্যাঁ, আচ্ছা, সো এরকম, কিন্তু মানে এই taking criticism in his stride, being objective, and if somebody has been with him for all these years and been with him, not just adoring him, glorifying him, valorizing him, but being with him, standing with him, he would have the space for him. This was wonderful. আমার মানে আমি জাস্ট লোভ সামলাতে পাচ্ছি না অঞ্জনদার
স্নিপেটসগুলো একটু দেখবো, কিন্তু তার আগে মৃণালদার সাথে আমার দুটো গল্প ছোট্ট ছোট্ট বলছি। একটা হচ্ছে তার ৮০তম জন্মদিনে আমি কেক নিয়ে ওনার বাড়িতে গেছিলাম, যে শিশুসুলভ সরলতা যে মানুষটা ছিল, অ্যান্ড হি ওয়াজ সো এক্সাইটেড। দেখি দেখি কী কেক এনেছো, কী কেক এনেছো, সঙ্গে সঙ্গে খুলে এনে ওনার সামনে, বাহ এই গীতা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, অরিন্দম কেক এনেছে, কেক কাটতে হবে। তো এই যে করে গীতা বৌদিকে কাছে টেনে নিয়ে এসে এর একটা অদ্ভুত পরিবার ছিল কিন্তু মৃণালদা, মানে ভীষণ রকম গীতা বৌদিকে নিয়ে ওর ছেলে। বাই দ্য ওয়ে, কুণালদা হ্যাজ রিটেন দিস লাভলি বুক কল বন্ধু, যেটা মৃণালদাকে মানে বাবাকে বন্ধু বলে ডাকতেন, এবং এই বইটি যদি পারেন পড়বেন, বড্ড ভালো লেখা মৃণাল সেন সম্পর্কে। হ্যাঁ, কারেক্ট। তো আর একটা ছোট্ট মনে আছে যে একদিন আমার কাছে হঠাৎ একটা ফোন এলো, আমি আমার বাড়ির নিচে হাঁটছিলাম আর কি, একটু সন্ধ্যা ওয়াক আর কি। তো হঠাৎ ফোন এলো, আননোন নাম্বার, আমি ফোনটা ধরলাম। তো বললো আমি মৃণাল সেন বলছি, তোমার নাম্বারটা অঞ্জনের থেকে আমি নিয়েছি এক্ষুনি। তো মৃণালদার সাথে আমার পরিচয় দীর্ঘ, তার আগে নন্দনে ইত্যাদি দেখা সাক্ষাৎ, কেমন আছেন এই রকম। কিন্তু উনি আমাকে ফোন করে যেটা করলেন সেটা হচ্ছে যে একটু আগে টেলিভিশনে তোমার রাজনৈতিক বক্তব্যগুলো শুনছিলাম, এবং আমার মনে হয়েছে ইদানিংকালে তোমার মতো এত সুন্দর করে রাজনৈতিক বিশ্লেষণ খুব কম কেউ করেন, এবং আমি মুগ্ধ হয়েছি। এবং আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিকিং এগেনস্ট দ্য কমিউনিস্ট রেজিম অফ দ্য স্টেট। সেদিন সন্ধ্যায় আমি এই কথাগুলোই বলছিলাম। অ্যান্ড দেন হি ওয়েন্ট অন, ওই যে ক্রিটিসিজম নেওয়ার যে কথাটা বললেন, আমি জানি মৃণালদা কি ভীষণ স্টঞ্চ কমিউনিস্ট ছিলেন, কি ভীষণ বন্ধুত্ব ছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে, নিজের চোখে দেখা, এক ঘরে সেই সময়গুলো কাটানো। কিন্তু ওই যে কোথাও একটা আমাকে উনি তারপর ১ ঘন্টা ধরে কথা বললেন, এবং বারবার করে বলতে থাকলেন যে অরিন্দম এই কথাটা যে তুমি বলেছো এটার কারণ আছে, ইউর রাইট, অ্যাকচুয়ালি আই অ্যাকসেপ্ট ইউর ক্রিটিসিজম, দিস ইজ হোয়াট দ্য পার্টি শুড নো, দ্য পার্টি শুড আন্ডারস্ট্যান্ড। সো দ্যাট ওয়াজ হিম। মৃণালদাকে নিয়ে গপ্প করতে থাকলে তো অজস্র অজস্র। মৃণালদার সম্পর্কে যেখানেই যাই, আই টেক ইট অ্যাজ মাই সেলফ দ্যাট মৃণালবাবু সম্পর্কে কয়েকটা মিসকনসেপশনস আমি ঠিক করবো। এটা আমি সামাও এবার ৪৩ বছরের লোক তাকে ১০০ বছর পর আবার অন্য কাউকে নিয়ে ভাববে। এই ১০০ বছরের মধ্যে যদি পারি টুকটুক করে একটু বলি। ও যখন বললো তাই বলছি। মৃণালবাবু যখন এই মহামিছিল হচ্ছে কলকাতা শহরে, তো এই বড় মিছিলটা নন্দীগ্রামের মিছিল হচ্ছে, আমাকে ফোন করেছে। আর তা আমি যাবো না, আমি কখনো মিছিল টিছিল হাঁটি না, আই এম নট ইন্টারেস্টেড। আমার ওই আই এম এন ইন্ডিভিজুয়ালিস্ট, অ্যান্ড সমিতা জানেন আমার পলিটিক্স কি, অরিন্দম জানে, সবাই জানে, আমি যাব না। আমার কৌশিক বলেছে, রিনাদি বলেছে একবার আয়, আমি না, আমি নাও বলিনি, আমি যাব না। এইবার মিছিলের দিন সকালবেলা মৃণাল সেন ফোন করেছে। আমি জীবনে একবারই একটা মিছিলে গেছিলাম, মিছিলে না, দূর থেকে দেখতে। আমেরিকান সেন্টার সামনে একটা ঝামেলা হয়েছিল, ভিয়েতনাম যুদ্ধ চলছে তখন, দূর থেকে দেখতে যে কি হচ্ছে একটা ব্যাপারটা, বিকজ আই ওয়াজ কনসার্নড। আমি একবারই ওইটা, দ্যাটস ইট। তো মৃণালবাবু ফোন করে বলছেন যে শোনো, আমাকে একটু মিছিলে নিয়ে যেতে হবে। আর যে আমি মানে আপনি মৃণালবাবুর শরীর খারাপ না, গীতা বলছে যে তুমি না গেলে ছাড়বে না। আপনি বলুন, বিভাসদাকে কত লোক আছে ফোন করুন, কৌশিক লাপাতে নিয়ে যাবে আপনাকে, রিনাদি গাড়ি পাঠিয়ে দেবে, আপনি যাবেন, আমায় কেন টানছেন? না গীতা, এই নাও গীতাকে ধর। এদের বলছে না শোনো, মৃণালবাবু কোথাও পড়ে যাবে, করে যাবে, হাঁটার প্রবলেম আছে, তুমি নিয়ে যাও, তারপর একটুখানি হাঁটিয়ে দাও। আর পাগল না মাথা খারাপ? আমি কোনো মিছিলে যাই না গীতাদি, আপনি আমার ঢোকাচ্ছেন, আমি কিছুতেই যাব না, আমি মিছিলটায় যাব না। আমি প্রথমত অনেক দিন আগে থেকে আমি কমিউনিস্টদের পছন্দ করি না, মৃণালবাবুর বন্ধু তারা, আবার তারা
আসবে কি সরকারে না আসবে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি কিছুতেই যাব না। আর তারপর মৃণালদা না না শোনো আমাকে তুমি একটু সারা কলকাতা হাঁটছে, এ কী বলো তো এটা কি না গেলে ভীষণ বিচ্ছিরি দেখায় ফেলে এটা করলো না রকম করলো টলো। অফকোর্স আই ফেল ব্যাড অফ মৃণালদা, আমি তখন কী করবো, আমি ঠিক আছে একটা কাজ করছি, আপনাকে আমি যাবো বলে নিয়ে গিয়ে গাড়ি করে আমি এলিট সিনেমার কাছে মৃণালবাবুর অ্যাম্বাসেডারটা নিয়ে এলাম। তারক তখন ড্রাইভার, এবং আমি ওদের ফোন করলাম, বিভাসদাকেই ফোন করেছি বোধহয়, যে বিভাসদা আপনারা এই ওয়েলিংটন ক্রস করলে আমি তারপরে মৃণাল এলিট সিনেমা অবধি পৌঁছতে লাগবে, ওই রানী রাসমণি বাজারটা ক্রস করলে অতটুকু লাগবে কিন্তু মৃণাল, তারপর আমি সামনে ঢুকিয়ে দেবো, শঙ্খ ঘোষ আছেন, আপনারা মোটামুটিভাবে রিগাল সিনেমা ক্রস করে গেলে আমি বার করে নেবো, মানে মেন রাস্তায় ওইটুকু হাঁটিয়ে দেবো বলে। তা ফোন করে কৌশিক ফোন ব্যাক করলো, হ্যাঁ আমরা এসে গেছি, তুমি মেলাদাকে নিয়ে এসো, টানতে টানতে গৌতম করে আমি ঢুকিয়েছি আর বলে আমি বেরিয়ে যাবো। এবার বেরিয়ে অতগুলো লোক রয়েছে, তারা হাঁটবে, কাছাকাছি ছবি উঠছে, এইখানে আমার হাতটাকে ট্রেন ধরে আছে, হাঁচড়াতে আমিও চলেছি, মুখ অন্যদিকে, আমি নেই এর মধ্যে, করতে গিয়ে ফের ছাড়িয়ে নিয়েছি, দিয়ে তারপরে মুখটা অবধি পৌঁছে আবার মৃণালদাকে টেনে বার করে ওখান থেকে, মৃণাল হাঁপিয়ে গেছে, গৌতম ঘোষ আর আমি টেনে বার করে পিএলএসে নিয়ে গিয়ে কফি টফি খেয়ে ইত্যাদিকে ফোন হলো যে ঠিক আছে এবার গাড়ি নিয়ে আমি যাচ্ছি, তা পৌঁছে দিয়েছি। বাড়ি পৌঁছেতে গীতাদি দরজা খুলেছে, এসো কিছু একটা হয়েছে বাড়িতে, আমি আবার টুকটুক করে ঢুকে, তুমিও এসো শোনো অঞ্জন একটু পাশের ঘরে ঢুকে গেছে, আমাকে গীতাদি একটা ঝামেলা হয়ে গেছে। কী হয়েছে? এই শোনো না, তোমরা ওই যে মিছিলে নিয়ে গেছো, তো বুদ্ধবাবু ফোন করেছিল, কী হয়েছে? বুদ্ধবাবু কী করেছে? ওই ওটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, তো বুদ্ধবাবু ফোন করেছিল, তো বুদ্ধবাবু কী করেছে? বুদ্ধবাবু কী বলেছে? বুদ্ধবাবু বলেছে যে মৃণালবাবু কোথায়? তখন আপনি কি বললেন? আমি বললাম মৃণালবাবু তো ওই মহামিছিলে হাঁটতে গেছে। কে নিয়ে গেছে? আমি বলেছি অঞ্জন নিয়ে গেছে। কে? আপনি এটা বললেন অঞ্জন নিয়ে গেছে? বলে না আমি মিন করতে চাই তুমি হাত ধরে নিয়ে গেছো, হাত ধরে নিয়ে গেছো, তারপর আমি ট্রাস্ট করতে পারছি না, আমি তোমার মৃণালবাবু, আপনাদের মৃণালবাবু পড়ে যাবে রাস্তায়, সেই জন্য অঞ্জনকে বলেছি। কৌশিকরা সকাল থেকে জ্বালিয়েছে, কিচ্ছু না বলে, এটা যদি বিদ্ধবাবু পাওয়ারে আসে কী মার খাবো আমি বেনেপুকুরে, আপনি বুঝতে পারছেন কী মার খাবো আমি। না আমি আল্লাহ না বুদ্ধবাবু কিছু মনে করবেন না, তোমাকে পছন্দ করেন। না আপনি একদম বাজে কথা বলবেন না। এটা বুদ্ধবাবু কী ভাবলো? অঞ্জনের খেয়ে দিয়ে কাজ নিয়ে অঞ্জন দত্ত টানতে নিয়ে গেছে, এটা কী ননসেন্স হলো এটা। যাই হোক আমার প্রচণ্ড রাগ হলো মৃণালদার উপর। আর মৃণালদা আমি আর আপনাকে, আমার প্রথমত আমার জীবনে একটা প্রিন্সিপাল নষ্ট হলো, আমি কেন স্টালিনিস্ট হয়ে গেছি, আমি আমার একটা লোকের মিছিলে হাঁটে না, আমার প্রিন্সিপাল নষ্ট করে দিলেন আপনি, বিকজ ঠিক আছে আই রেসপেক্ট ইউ, আমি আর কোনো ব্যাপারে নেই। 3 দিন পরেই মৃণালবাবু গেছে সিপিএমের মিছিলে হাঁটতে, সেখানেও চলে গেছে, সেখানে আমাকে প্রয়োজন হয়নি, কারণ সেখানে অনেকেই রয়েছে, সব তখন অরিন্দম আমিও ছিলাম, সবাই সৌমিত্রদা, তাদের সব টানতে হয়ে গেছে। এটার জন্য মৃণালদাকে কি গালাগাল করেছে, কত লোক কি গালাগাল করেছে, উনি খুব দুঃখ পেয়েছিলেন, হোয়াট এভার, খুব দুঃখ পেয়েছেন। আমি কিন্তু বিশ্বাস করুন এটা আমার আমি প্রত্যেকটা জায়গায় যাই সেমিনার করতে মৃণালদা নিয়ে, আর একটা জিনিস কারেক্ট করি, আমি কিন্তু জানতাম, আমি এতদিন মিশেছি, আমি জানতাম দ্য রিজন, অ্যান্ড আই নেভার আস্কড হিম, আই ফেল্ট সো হ্যাপি অ্যান্ড প্রাউড অফ ইট। আমি খুব খুশিও হয়েছিলাম যেদিন গেছে। তো আমি কাউকে কিচ্ছু বলিনি, সবাই রিনাদিদা এটা কী করলো, ও ওটা কী করলো, করতে পদাতিক বলে যে ছবিটা করছে সৃজিত, সেটার রিসার্চের সময়ও আমায় জিজ্ঞেস করা হয়েছে এটা কি দ্বিচারিতা, এটা কি, আমি কিছু বলছি না, আমি যাই না, তুই যা বাবা করো না, কী করেছেন। এবার মানে রিসার্চ করছিল সৃজিত এই ইস্যুসগুলো নিয়ে। শেষ জীবনে যখন মৃণালদা মাঝে মাঝে যেতাম, কথা বলতো, মানে হি ওয়াজ রিমেম্বারিং থিংস জাস্ট ফর দ্য সেক অফ কিউরিয়াসিটি, ওয়েদার আই এম রাইট অর নট, বলে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মৃণালদার জিনিস জিজ্ঞেস করছি, উত্তর দিন তো, হ্যাঁ কি না বলো। আইলাম যে
নন্দীগ্রামের মিছিলে হেঁটেছিলেন কারণ আপনার শহর হাঁটছিল বলে, হ্যাঁ কি না? হ্যাঁ। তারপরে মিছিলে হেঁটেছিলেন আপনার বন্ধুরা হাঁটছিল বলে, হ্যাঁ কি না? বলে হ্যাঁ। It's so nice, na? His friends walked, so I walked. That was so nice. And I guessed it also. I realized that friends are friends, cities. But it's so interesting. And a cause is a cause. Cause is the cause. আমাদের আলোচনা আড্ডা নর্মালি ঘন্টাখানেকের মধ্যে 1.5 ঘন্টা কী করে কেটে গেল আমি নিজেও জানি না, আপনারাও বুঝতে পারছেন যে এটা চলতেই থাকতে পারে। মৃণালদা বোধহয় এখানে ছিল, আমাদের সামনে কোথাও বসেছিল। হি উড হ্যাভ বিন এনজয়িং দিস ব্যান্টার্স। আমরা মৃণালদার স্মরণে একটা সুন্দর সন্ধে কাটালাম সবাই মিলে, ভালো লাগলো। 2-1টা এই চালচিত্র এখনের সিন একটু দেখি, মানে দ্যাট ইজ মৃণাল সেন। কিন্তু অঞ্জনদা এত অনেস্টলি ফুটিয়ে তুলেছে, আমি সেই জন্য বারবার বলছি আমরা 2-1টা সিন দেখি। আমার একটা অনুরোধ রইল, এবং অনুরোধ অঞ্জনদার কাছেও, যে আমরা চালচিত্র এখনের একটা শো করতে পারি এখানে অঞ্জনদা, যদি সম্ভব হয় আমাদের বেঙ্গল ক্লাবের মেম্বার্সদের জন্য। থ্যাংক ইউ। দেখব এই ছবিটা প্রথম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়, অরিন্দম এবং আমার আরও কিছু লোক মিলে এটাকে গেভ ইট আ স্পেস। তারপর এটা এখন অনেকেই দেখছে, অ্যান্ড সামহাও এটা আমরা নিজেরাই পয়সা দিয়ে করেছি, আমি আর নীল। তো আমি একটা ওই শিকাগোতে একটা মৃণাল সেনের মৃণাল সেন 100 ইয়ার্স হয়েছিল, তখন ওরা আমাকে ফাইনাল দিনের জন্য ডেকেছিল। লাস্ট অনেকগুলো ছবি দেখানো হয়েছিল, লাস্ট দিন ওয়াজ অ্যান্ড মিটিং উইথ মি। ড্যান মর্গান ওখান থেকে বলেছিল তুমি এসো, বিকজ ইউ স্পেন্ড সো মাচ টাইম উইথ হিম, সো ইউল স্পেন্ড দ্য লাস্ট ডে উইথ ইন্টারাক্টিং উইথ দ্য পিপল। ছবিটা দেখাও, কারণ ওরা ছবিটা দেখেছিল, কিন্তু আমি ছবিটা দেখাতে পারিনি, কারণ যদি আমি শিকাগো ইউনিভার্সিটিতে দেখিয়ে দিই তাহলে আই উইল লুজ এ ইউরোপিয়ান প্রিমিয়ার। কলকাতায় দেখাতে পারি, আমি কোনো বাংলাদেশেও দেখাতে পারি, কিন্তু ইউরোপে শিকাগোতে দেখে নিই তো ইউরোপটা চলে গেল। এই জন্য ম্যাড্রিডে ছবিটা গেছে, আমি দেখাতে পারিনি। তখন আমি একটা ছোট নিয়ে গেছিলাম ওদের, জাস্ট টু গিভ অ্যান আইডিয়া। তো সেইটা আমার কাছে আছে, সেটা আমি দেখতে পাই। প্রসঙ্গত জানাই, এই ছবিটা গত কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে, এবং এখন বলা যেতেই পারে আমি জুরি মেম্বার্সদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকি বলে প্যাভেল লুঙ্গিন, লরেন্স কার্দিশের মতো জুরি মেম্বার্সরা ছবিটা দেখার পর অভিভূত হয়ে গেছিলেন। তুমি রঞ্জন? Yes. স্টেটসম্যান? Yes, sir. এসো। বসো। আমি চা খাবে? No, it's okay. মিতা, আমার জন্য 1 কাপ চা, দুটো। বলো। আমি স্টেটসম্যানের জন্য লিখি, মানডে ফিচার্স। হ্যাঁ জানি তো, অরণি আমায় বলেছে। So, I'm writing about Calcutta and the New Year. So, I thought readers would like to know what do you like about the city? Have you seen my films? Well, not many, but yeah, I've seen that one, Calcutta 71, on VHS. I hate Calcutta. I love Calcutta. I am excited about Calcutta. I am disappointed about Calcutta. I am irritated by Calcutta. I am fascinated by Calcutta. Calcutta is my El Dorado. I hate this blooming city. So? বাবু, হ্যাঁ বাবা। বাবুকে বলো স্টেটসম্যান থেকে অরণি ঘোষ ফোন করেছিল। ডিরেক্টর কুণাল সেন বাবুর সঙ্গে যোগাযোগ করতে চান। তিনি জানেন না যে বাবু স্টেটসম্যানের চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ। Kunal Sen?
The guy who made Calcutta 71. Huh? হ্যালো, কুনাল সেন বলছি। Hello. Yeah, sorry, I'm late. Are you looking for me? রঞ্জন, আমার ইন্টারভিউ নিয়েছিলে? সিগারেট খাবে? No, it's okay. গাঁজা খাও। No, I'm fine. আমার সিনেমা পাঠ করবে আমার ছবিতে? Why not? Why yes? না মানে of course করবো। Action! এসো এসো ট্যাক্সি। Excellent. Let's do it. চলো এসো। এরকম ক্যাবলার মতো হাঁটছো কেন? হ্যাঁ, গাড়ি কি তোমার ওপর দিয়ে চলে যেত? गाड़ी तो ऊपर से ही जाता है दादा, कंटिन्यूटी आर्टिस्ट है। সেটা কোনো কথা নয়। কন্টিনিউটি আর্টিস্ট। আরে অ্যাল পাচিনো, হ্যাঁ অ্যাল পাচিনো ভ্যাঁ করে রাস্তায় কাঁদতো। কোনোদিন কোনো ছবিতে অ্যাল পাচিনো কাঁদতে দেখেছো ভ্যাঁ করে তোমার মতন? আই হেট দিস ম্যান। কখনো ইম্প্রোভাইজ করলে বলবে দারুণ হচ্ছে, খুব ভালো, করো 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 করো, খুব ভালো। কখনো বলবে কি নেগেটিভ তুমি কিনে দিচ্ছ। আই এম ফেড আপ। এটা খুব ক্রুশিয়াল একটা সিন। জানি। তুমি কি এডিটরের কথাটা মেনে নেবে? তুমি যেরকম কমিউনিস্ট নও, দীপও কমিউনিস্ট নয়, কিন্তু সে কি সেটা স্বীকার করে নেবে? নাকি তার পাড়া, তার পরিবেশ, সাধারণ মানুষ যারা কয়লার নুন ব্যবহার করে তাদের সম্পর্কে দাঁড়াবে? ক্রুশিয়াল সিন কিন্তু, হ্যাঁ বুঝো? হ্যাঁ তুমি কমিউনিস্ট? হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। চল আবার প্রথম থেকে যাবো। আরে ভাই তুই রিল্যাক্স কর না একটু। আরে ধর, রিল্যাক্স করা যাবে না। এটা এটা এই ফিল্মে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা সিন। এটা এই সিনেমাটায় আমার সবচেয়ে ইম্পর্টেন্ট শট। রিল্যাক্স কর। হবে না, চ চ আবার যাবো, চ। তুমি কমিউনিস্ট? তুমি কমিউনিস্ট? কি? তুমি কমিউনিস্ট? তুমি কমিউনিস্ট? কমিউনিস্ট? জার্মানি পালাবি? শুটিং শেষ হয়ে গেছে। আরে র্যাপ আপ হয়ে গেছে, এখন জেকে বাড়িতে রান্না করবে। চলো। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হলো? হ্যাঁ বলো, বাড়িতে প্রবলেম? কি হয়েছে? হ্যাঁ কি প্রবলেম বাড়িতে? আমি কমিউনিস্ট হতে পারবো না। আরে কে বলেছে তোমায় কমিউনিস্ট হতে? আমি কি করবো আমি জানি না। আমি এত পড়াশোনা করেও আর আমি বুঝেই উঠতে পারছি না আমি কি করবো। ফেলিয়ার। আরে বাড়িটা খুব ভালো, মানে এত ফ্রেন্ডলি, এত প্রত্যেকে কি সুন্দর নিজেদের মতো করে নিজেরা নিজেদের মতামত নিয়ে আছে। মাও সেতুন কি বলেছে জানো? Let 1,000 minds clash, let 1,000 flowers bloom. কিন্তু সেই মাও সেতুংয়ের আইডিওলজি মেনে হেমেরুস ক্যাম্বোডিয়ান কমিউনিস্ট পার্টি কত হাজার হাজার মানুষকে খুন করেছে আপনি জানেন? হিটলার কত মানুষকে স্রেফ জিউস আর হোমোসেক্সুয়াল হওয়ার জন্য কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়েছে। আপনাদের জোসেফ স্টালিন কত মানুষকে হোমোসেক্সুয়াল হওয়ার জন্য তাদের গুলাগে পাঠিয়েছে। তার তফাৎটা কোথায়? আপনি তো জানেন জিডিআর এর কত মানুষ বার্লিনের দেয়াল টপকে পালাতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মরে গেছে।
এটাও তো এক ধরনের ডিক্টেটরশিপ। বলুন, আপনি জানেন না আপনি? সবই জানি, কিন্তু তুমি যেটা আসলে বলতে চাইছো সেটা বলে ফেলো তো, বলে ভালো। ভালো করে কেঁদে নাও, তারপর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আয় কেঁদে নাও, তারপর বলবো। আপনি বলুন না, আর তো দেখা হবে না। সে কি ডাবিং করতে হবে না? আমি জার্মানি যেতে চাই না, কেন আমি আপনার সাথে থাকতে চাই, মানে অ্যাক্টিং না করলেও। আপনার বাড়িটা খুব সুন্দর। আমার প্রশ্নের উত্তর দাওনি কিন্তু। কি? কলকাতা কিরম লাগছে তোমার শহর? দারুণ। কাট হচ্ছে না।